হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছো, সুস্থ আছো? অনেক অনেক বছর পরে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে চেষ্টা করব স্থিতিস্থাপকতা টপিকের যে থিওরি পার্টগুলো ছিল সেই থিওরি পার্টগুলো আজকের ক্লাসে আমরা কভার করে ফেলতে। এরপরে আমাদের আর একটা ক্লাস লাগবে, যে ক্লাসে আমরা আরো বেশ কিছু টাইপের ম্যাথ প্রবলেম কভার করব। কিন্তু আজকের ক্লাস পর্যন্ত যদি কেউ শেষ করে ফেলে তাহলে বোর্ড পরীক্ষা বলো, আমাদের কলেজের পরীক্ষা বলো, সেই পরীক্ষাগুলোর জন্য যে প্রিপারেশন দরকার সেগুলো ডান হয়ে থাকবে। ঠিক আছে? সবাই খাতা কলম বের করে ফেলো। সবাই খাতা কলম বের করে ফেলো। বলছে আমার চুলের স্টাইল সেই, চুলের কোনো স্টাইল নাই আসলে এখন। চুলের এখন কোনো স্টাইল নাই, চুল জাস্ট বড় হয়ে গেছে। বড় হয়ে সে নিজের মতন করে নিজেকে গুছিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে থিওরি পার্ট আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। মানে স্থিতিস্থাপকতা থিওরি যে পার্টগুলো ছিল, মানে আমাদের তো গতকালকে থিওরি পার্ট কভার হয়েই গেছে। সঞ্চিত শক্তি রিলেটেড যেগুলো ছিল জাস্ট একটা গ্রাফ পড়া বাকি আছে, পীড়ন ভার্সেস বিকৃতির একটা গ্রাফ পড়া বাকি আছে। তো আমরা আজকে আগে শক্তি রিলেটেড বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করব, তারপরে আরো কয়েকটা মজার কনসেপ্ট আছে সেগুলা নিয়ে একটু আলোচনা করব, আর লাস্টের দিকে হচ্ছে আমরা পীড়ন বিকৃতির গ্রাফ যেটা সেইটা দেখে ফেলবো। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দেই। বিসমিল্লাহ। সো আমাদের প্রথম ম্যাথ, নাও তুলে ফেলো। সহজ অঙ্ক এগুলো, খুবই সহজ অঙ্ক। তুলে ফেলো তো। একটা তারের ওজন, একটা তারের উপরে প্রযুক্ত ওজন 29.4 থেকে 49 করলে দৈর্ঘ্য বৃদ্ধি 0.6 মিলিমিটার থেকে বেড়ে 1 মিলিমিটার হয়। তারটির এই দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত নির্ণয় করো। খেয়াল করো, তারের যেই দৈর্ঘ্য সেটা কিন্তু 0.6 মিলিমিটার অলরেডি ছিল, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেটা 0.6 মিলিমিটার অলরেডি ছিল, সেখান থেকে দৈর্ঘ্যটা বৃদ্ধি করে আমাদের 1 মিলিমিটার পর্যন্ত নেওয়া লাগবে। তো এইটুকু বৃদ্ধিতে কৃত কাজ কত সেটা বের করতে বলছে। টোটাল 1 মিলিমিটার, 0 থেকে 1 মিলিমিটার বৃদ্ধিতে কত কাজ এটা কিন্তু বলে নাই, বা 0 থেকে 0.6 পর্যন্ত বৃদ্ধিতে কত কাজ এটা এটা বলে নাই। কি বলছে? 0.6 থেকে 1 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধিতে কতখানি কাজ করতে হবে সেটা বের করতে বলছে। বুঝছো? ওকে, এই সাউন্ড দেখো তো ঠিক আছে কিনা, সবাই একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ভালো না? হ্যাঁ হ্যাঁ, কি বলে? সাউন্ড প্রবলেম হচ্ছে, তো আমি আরেকটা মাইক নিই তাহলে। আরেকটা মাইক নিচ্ছি বাচ্চারা। হ্যালো হ্যালো, দেখো তো এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে দেখো তো। এখন যাক, ঠিক আছে, ভেরি গুড। সো প্রশ্ন আশা করি তোলা হয়ে গেছে। এটা আমরা দুইটা মেথডে করব। হ্যাঁ, প্রথমে খেয়াল করো, আমরা আগে দেখতে চাই 0.6 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত। সো আমাদের 0.6 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে
কৃত কাজ W1 সমান সমান হবে হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। আমাদের প্রযুক্ত বল কত ছিল? 29.4 নিউটন ছিল, আর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 0.6 ইন্টু 10⁻³ মিটার এককে প্রকাশ করলাম, অর্থাৎ পুরোটা জুলে চলে আসলো। সো এটা হলো 0.6 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ। এবার যদি আমি বের করতে চাই 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত, 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত, সেই W2 সমান সমান হবে হাফ ইন্টু F2 ইন্টু L2। তো আমরা যখন 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করি তখন আমরা বল প্রয়োগ করছি 49, আর দৈর্ঘ্য হচ্ছে 10⁻³ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমরা দেখি এই 6 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধিতে কতখানি কাজ করতে হয়। এটা হচ্ছে 8.82 ইন্টু 10⁻³ জুল, আর এখানে আসছে 0.0245 জুল। তাহলে আমাদের তো দরকার 0.6 থেকে, খেয়াল করো 0 থেকে 0.6 পর্যন্ত বৃদ্ধিতে কাজ করতে হয় এত, 0 থেকে 1 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধিতে কাজ করতে হয় আরো, মানে টোটাল এতখানি কাজ করতে হয়। জিনিসটা এরকম যে ধরো এইটা হচ্ছে আমাদের তারটা, এই তারটার দৈর্ঘ্য যখন আমরা 0.6 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি করলাম তখন আমাদের একটা কাজ করতে হয়েছে, আবার যখন আমরা 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তখন তো একটা কাজ করতে হয়েছে, তাই না? তো আমরা 0 থেকে 1 মিলিমিটার পর্যন্ত কত কাজ সেটা বের করছি W2 দিয়ে, 0 থেকে 6 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে কত কাজ সেটা বের করছি W1 দিয়ে। তাহলে আমাদের প্রশ্ন করছে কোনটা? প্রশ্ন করছে এই 0.6 থেকে 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে কাজ কত। তাহলে এই W2 থেকে W1 বাদ দিলেই কিন্তু বাকি এনার্জিটুকু 0.6 থেকে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ হবে। তাই আমরা হিসাব করতে পারি এভাবে যে 0.6 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ, দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ সমান সমান হবে W2 মাইনাস W1। তাহলে 0.0245 মাইনাস 8.82 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমরা কৃত কাজটা পেয়ে যাব। এটা আসছে 0.01568 জুল। ঠিক আছে, ঠিক আছে। সাউন্ড আগে ঠিক ছিল? হাই হাই কি বলে? আচ্ছা একটু ফেসবুকে জানাও তো যারা আসো, সাউন্ড কি ঠিক আছে? এখন ঠিক আছে না? আচ্ছা গুড, ঠিক আছে। তাহলে ভাইয়া এইটা কিন্তু খেয়াল রেখো, আমাদের 0.6 থেকে 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত, এটা কিভাবে আমরা হিসাব করলাম আশা করি বুঝতে পেরেছো। এখন জিনিসটা এভাবেও তুমি চিন্তা করতে পারো চাইলে। বলতো গতকালকে আমরা দেখেছিলাম যে বল বনাম দৈর্ঘ্য বৃদ্ধির যে গ্রাফটা হয়, y অক্ষ বরাবর বল বসালাম, x অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি বসালাম। বলতো ভাইয়া এই গ্রাফটা কেমন ছিল? এই গ্রাফটা কি মূল বিন্দুগামী সরলরেখা ছিল না? আমরা দেখেছিলাম যে এটা বল, এটা সরণ, তো সেই ক্ষেত্রে যদি আমরা এই এরিয়াটা বের করি তাহলেই কিন্তু আমরা কৃত কাজ কত সেটা পেয়ে যেতাম। তো খেয়াল করো আমাদের এখানে প্রথমে যেটা হলো 0.6 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে আমরা একটা কাজ আগে বের করলাম, অর্থাৎ আমরা কিন্তু আগে এতটুকুর এরিয়াটা বের করছি, ভালো কথা। এরপরে আমরা দেখো 1 মিলিমিটার পর্যন্ত যে কৃত কাজ সেটা বের করলাম, অর্থাৎ এই পুরাটুকুর এরিয়া আমরা বের করছি। কিন্তু আমাদের কোনটা লাগবে? আমাদের লাগবে 0.6 থেকে 1 মিলিমিটার, এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত, অর্থাৎ আমাদের এইটুকু এরিয়া কিন্তু লাগবে।
ঠিক আছে, আমাদের কিন্তু 0.6 পর্যন্ত টানতে যেই বলটা দেওয়া ছিল এটা ছিল 29.4, আর 1 মিলিমিটার পর্যন্ত টানতে যেই বলটা দেওয়া ছিল সেটা ছিল 49 নিউটন। ঠিক আছে, তাহলে তুমি যদি চাও যে এই ট্রাপিজিয়ামের এরিয়াটা বের করবা তাহলেও কিন্তু একই রেজাল্ট আসতো। আশা করি বুঝতে পারছো। এই নিয়মেও করতে পারো, এই নিয়মেও চাইলে করতে পারো, বা টোটাল ক্ষেত্রফল থেকে এইটুকু ক্ষেত্রফল বাদ দিলেই তো এইটুকু চলে আসছে। তাহলে এটাই কিন্তু আমাদের ওই 0.6 থেকে 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজটা নির্দেশ করছে। বুঝছো এটা? বলো। ঠিক আছে, একজন একটা খুব ভালো পয়েন্ট বলছো, তুর্য বলছে। তুর্য খুব সুন্দর একটা কথা বলছে। তুর্য বলছে যে ভাইয়া আমরা একটা কাজ করতে পারতাম না? আমরা, এটা রাফ, এটা লিখো না, হ্যাঁ, আমরা হাফ ইন্টু এফ এল তো কৃত কাজ, তাহলে হাফ ইন্টু ডেল্টা এফ ইন্টু ডেল্টা এল যদি করি তাহলে কি আমরা এখানে এক্সট্রা কতটুকু কাজ সেটা পেয়ে যাব না? একটু খেয়াল করো তো, হাফ ইন্টু ডেল্টা এফ মানে আসলে ছবির মধ্যে, এটা গ্রাফের মধ্যে এটা কতটুকু দূরত্ব বলো তো? ডেল্টা এফ মানে কিন্তু দেখো এতটুকু দূরত্ব আসতেছে, তাই না? ডেল্টা এফ মানে হচ্ছে বলের পরিবর্তন, আর ডেল্টা এল মানে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে বলো তো হাফ ইন্টু ডেল এফ ইন্টু ডেল এল, এইটা মানে কি আমরা এতটুকু এরিয়া পেতাম? তো এতটুকু এরিয়া কি আমাদের 0.6 থেকে 1 মিলিমিটার পর্যন্ত যে কৃত কাজ সেটুকুকে নির্দেশ করে? করে না কিন্তু। বুঝতে পারছো তুর্য? দেখো তো, সো যেটা বলছিল এটা খুব সুন্দর চিন্তা যে ভাইয়া যদি আমরা হাফ ইন্টু ডেল এফ ডেল এল করলেই তো হয়ে যাওয়ার কথা, কারণ বল যতটুকু বৃদ্ধি করছি তার সাথে যতটুকু ডেল্টা এল যতটুকু এল বৃদ্ধি পাইছে, সো তাহলে হাফ ইন্টু বল ইন্টু এল এটা করলেও তো হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা গ্রাফ থেকে দেখছি হাফ ইন্টু ডেল্টা এফ মানে হচ্ছে এই ত্রিভুজের ছোট্ট উচ্চতাটা, আর এটার এল মানে হচ্ছে ভূমিটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এতটুকু এরিয়া বের হবে, তাহলে এইটুকু কিন্তু গ্যাপ থেকে যাবে। সো পুরা কাজটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি, আশা করি এটা সবার ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, হিমাও জিজ্ঞেস করছিল একই কথা, তাই না? ঠিক আছে, সরি, ওই তো সবাই সবাই যারা জিজ্ঞেস করছে সবার জন্যই। ওকে, এই প্রবলেমটা তুলে ফেলো, এটা আমাদের বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ। না না, এটা শেষ ক্লাস না, এই টপিকের উপরে আরো ক্লাস হবে, কিন্তু আজকে আমরা চেষ্টা করব ইয়াগুলা টপিকগুলা মানে থিওরি পার্টগুলা সব শেষ করে যেতে আর কি। ওকে, দেখো প্রশ্নটা কি বলছে। একজন বালক একটি গুলতির রাবারের ফিতা ধরে টানায়, গুলতি কোনটা? গুলতি কোনটা? তোমরা হয়তো দেখছো, অবশ্যই দেখছো, এই যে রাবারের গুলতি ধরে টান দিলে সাই করে চলে যাবে। একটা পাথরকে গুলতির সাহায্যে টান দিয়ে ছেড়ে দিলে কি হয়? সাই করে চলে যাবে। তো এরকম এই যে গুলতি, একজন বালক একটা গুলতি রাবারের ফিতা ধরে টানায় ফিতাটির 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এত নিউটন বলের প্রয়োজন হলে ফিতার উপরে গড় বল কত নির্ণয় করো। গড় বল কত নির্ণয় করো। শোনো, একটা জিনিস তোমাদেরকে একটু মনে করায় দেই ভাইয়া, এটা অফ টপিক। দেখো ডাব্লিউ সমান আমরা যে পড়ছিলাম না হাফ ইন্টু এফ ইন্টু এল, এই এফটা কোথাকার এফ বলো তো, মনে আছে? এই এফটা কোথাকার এফ? এই যে এফ ভার্সেস এল গ্রাফ যদি আমরা আঁকি, এই এফটা কিন্তু ছিল একদম সর্বশেষ এল দৈর্ঘ্য বৃদ্ধি করতে যতটুকু বল লাগতো সেই বলটা, মানে কি বলে, এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বলটা, সেই বলটা কিন্তু আমরা এখানে বসাতাম। ঠিক আছে, এই এফ কিন্তু এখানকার মাঝখানেরটা না বা এখানকারটা, অন্য কোনোটার না, একদম যেই এল পয়েন্টের বা যতটুকু পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করছি ওইটুকু দৈর্ঘ্য বৃদ্ধিতে যে বলটা আমাদের প্রয়োজন সেই বলটা কিন্তু আমাদের এখানে বসতো। ঠিক আছে, এটা মাথায় রেখো। যাই হোক, তো যেটা বলছিলাম যে একজন বালক একটি গুলতি রাবারের ফিতা ধরে টানায় ফিতাটি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো। 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, আমাদের বলে দিছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এত বলের প্রয়োজন হলে ফিতার উপরে গড় বল কত নির্ণয় করো। এখন দেখো, আমরা যদি সমীকরণের দিকে তাকাই, দেখো কি ছিল, বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা কি? এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হলো বল, বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা কি ছিল?
সম্পর্কটা ছিল এরকম যে F ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে A ডিভাইডেড বাই Y ইন্টু ক্যাপিটাল L ইন্টু স্মল l। কি করলাম? Y ইন্টু A ইন্টু স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L, তাই না? এরকমই তো ছিল। তো এইটা হলো আমাদের মূল যে ফর্মুলাটা ছিল সেইটা। এখন খেয়াল করো y a বাই l এই পার্টটা তো আসলে ফিক্সড, একটা নির্দিষ্ট উপাদানের তারের জন্য, নির্দিষ্ট প্রস্থচ্ছেদের তার, নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের জন্য এই পার্টটা ফিক্সড। তাহলে বলটা কিন্তু সরাসরি ভাবে ডিপেন্ড করছে দৈর্ঘ্য বৃদ্ধির উপরে। যত দৈর্ঘ্য বৃদ্ধি করব বলও সেই অনুপাতে বৃদ্ধি করা লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি না বলতো যে f1 ডিভাইডেড বাই l1 ইজ ইকুয়ালস টু f2 ডিভাইডেড বাই l2? কারণ আমাদের f বাই l হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমরা উপরের সমীকরণ থেকে দেখে বুঝলাম, এখান থেকে দেখে বুঝলাম, কিন্তু f বাই l এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে f বাই l কনস্ট্যান্ট হলে f1 বাই l1 সমান f2 বাই l2। আমাদের একটা ডেটা দেওয়া আছে যে যখন এটা 1 সেন্টিমিটার ছিল তখন আমাদের বল প্রয়োগ করা লাগছিল 0.588। সো যখন আমাদের 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে তখন কতটুকু বল প্রয়োগ করা লাগবে এইটা আমরা বের করতে চাই। 6 সেন্টিমিটারের জন্য কতটুকু বল প্রয়োগ করা লাগবে সেটা আমরা বের করতে চাই। F2 এর মান আসলো 3.528 নিউটন। ঠিক আছে, এইবার খেয়াল করো যেহেতু আমাদেরকে বলেছে গড় বল বের করতে, সুতরাং এভারেজ ফোর্স যেটা বা গড় বল যেটা F এভারেজ, এটা সমান সমান কি হবে? গড় বল যেহেতু আমাদের দেখো গ্রাফটার দিকে যদি লক্ষ্য করি, আমরা গ্রাফের দিকে যদি লক্ষ্য করি F ভার্সেস L এর গ্রাফটা কেমন হয়েছিল? একদম মূলবিন্দুগামী সরলরেখা না? তাহলে এখানকার গড় বল আসলে কত? এটা হলো ম্যাক্সিমাম বল, এটা হচ্ছে মিনিমাম বল। ম্যাক্সিমাম আর মিনিমাম যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা গড়টা পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের, মনে করো এটা হলো F1 আর এটা হচ্ছে F0। তাহলে F1 প্লাস F0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ একটা সীমার মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা গড়টা পেয়ে যাব। কেন গড়টা পাবো এভাবে? কারণ এটা একদম মানে সমানুপাতিক ভাবে যেহেতু পরিবর্তন হচ্ছে বলটা, সেই কারণে গড়টা এভাবে করলে আমরা কিন্তু গড় বলটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে দেখো F1 যেটা, সেটার মান হচ্ছে আমাদের সরি এটা তো F1 ছিল না, সরি 1 দিলে আবার পেঁচায় যাবে এটা। এইটা হচ্ছে আমাদের F2 ছিল, 6 সেন্টিমিটারের যেই বলটা সেটা ছিল F2। তাহলে F2 প্লাস F0, সরি এটা F2 দিয়ে দাও। F2 এর মান কত ছিল? F2 এর মান ছিল 3.528 প্লাস F0 এর মান হলো 0 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এভারেজ ফোর্স কত হয়? 1.764, 1.764 নিউটন। এইটা হলো কি আমাদের গড় বল। ঠিক আছে, এটা হলো আমাদের গড় বল। ঠিক আছে, বুঝছি। এইবার ভাইয়া খেয়াল করো তো, আমাদেরকে বলছে গুলতিটা যদি 8 গ্রাম ভরের একটা ঢিলকে ছুঁড়ে দেয় তবে তার গতিবেগ কত হবে? অর্থাৎ আমরা যখন এই গুলতিটাকে ধরে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করছি, 8 গ্রাম ভরের একটা ঢিলকে নিয়ে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করে তারপর ছেড়ে দিছি, তাহলে বলতো ওই যে তারটা, সেই তারের মধ্যে যেই এনার্জিটা আসলে সঞ্চিত হয়ে আছে, সেই সঞ্চিত শক্তিটাই কিন্তু ওই 8 গ্রাম ভরের ঢিলটা অর্জন করবে এবং সেটা একটা গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে আমরা লিখতে পারি তারের মধ্যে সঞ্চিত শক্তি, তারের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি এটা সমান সমান হচ্ছে ঢিলের গতিশক্তি, এটা সমান সমান হচ্ছে ঢিলের গতিশক্তি। তাহলে দেখো তারের সঞ্চিত শক্তি কত? হাফ ইন্টু এফ ইন্টু এল সমান সমান হাফ ইন্টু ঢিলের গতিশক্তি কত হবে? এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ হাফ কাটাকাটি হয়ে যাচ্ছে। বলো এখানে আমরা এফ এর মানটা কত বসাবো? এফ এর মানটা কত বসাবো বলো?
এফ এর মান কি যে গড় যেটা পেলাম এটা বসাবো নাকি আমাদের 3.528 বসাবো বলো তো? পিঙ্কি সবার আগে অ্যান্সার দিছে, ভেরি গুড। তারপরে ফয়জুল অ্যান্সার দিছো, সিয়াম অ্যান্সার দিছো, তুর্য অ্যান্সার দিছো, শাহরিয়ার, তানিয়া, ভেরি গুড। সো তাহলে হাফ ইনটু হাফ তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 3.528 বসাবো। 3.528, কারণ এখানে কৃতকাজ বের করার সময় যেটা বলছিলাম, কৃতকাজ বের করার সময় কিন্তু আমরা এই যে এই সর্বোচ্চ যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধিতে কত বল কাজ করছে সেই বলটা নিয়ে কিন্তু আমরা টোটাল সঞ্চিত শক্তি হিসাব করতাম। তাহলে 3.528 ইনটু স্মল এল এর মান কত 6 সেন্টিমিটার, তাহলে 6 ডিভাইডেড বাই 100 সমান সমান 8 গ্রাম ভর, তাহলে 8 ডিভাইডেড বাই 1000 ইনটু ভি স্কয়ার। তাহলে ভাইয়া এখান থেকে আমরা ভি এর মান কত বের করে ফেলতে পারবো। কত আসে দেখি, 3.528 ইনটু 6 ডিভাইডেড বাই 8 ইনটু 10 রুট করলে আসছে 5.14 5.14 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আরেকটা আনসার, এটা একটা আনসার ছিল, আরেকটা আনসার। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, গড় বলের ক্ষেত্রে কনফিউশন তৈরি করতেছো। দেখো আমরা যখন গড় বেগ হিসাব করি কি করি, আমাদের সময় গণনার শুরুতে বেগ আর শেষের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেই না গড় হিসাব করার সময়? এটা কখন করতে পারি? যখন বেগের পরিবর্তনটা একদম সুষমভাবে বৃদ্ধি পায়। সমতরণের জন্য কিন্তু গড় বেগের সমীকরণ ছিল এইটা। ঠিক এভাবে করে চিন্তা করো যে আমাদের যেহেতু এখানে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে বলটা একদম সুষমভাবে পরিবর্তন হচ্ছে, তাই একদম শুরুতে কত বল ছিল আর একদম শেষে কত বল ছিল, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন শুরুতে বল কত ছিল যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয় নাই, ওই সময় বল কত, শূন্য না? আর সর্বোচ্চ যেই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্য বৃদ্ধিতে আমাদের বল কত কাজ করছে, এই 3.528, তাহলে ম্যাক্সিমাম বল মিনিমাম বল যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা গড় বলটা বের করছি। ঠিক আছে, ডান। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। অঙ্কগুলো কিন্তু সুন্দর সুন্দর অঙ্ক। এই প্রবলেমটা একটু লিখে ফেলো চট করে, একটু চট করে লিখে ফেলো, সুন্দর একটা প্রবলেম এটা। 1 মিনিট সময় দিলাম, যাও। 1 মিনিট সময় দিচ্ছি, কিন্তু 30 সেকেন্ড পরে এটা কেটে নিব, হ্যাঁ? তোমরা একটা জিনিস চাইছো আমি দিব না, এরকম হয়েছে কখনো বলো? নাও নাও, 30 মিনিট, ইয়া কি বলে, 1 মিনিটই দিব, দেখো আস্তে আস্তে। হয়েছে লেখা? লেখা কি হয়েছে? এখনো হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো লেখো, তুলে ফেলো। প্রশ্নটা আস্তে আস্তে পড়ি আমরাও, হ্যাঁ। 10⁻³ মিটার ব্যাসার্ধ এবং একটা ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব বিশিষ্ট একটা তার সিলিং থেকে ঝুলছে। নিচের প্রান্তে আমরা একটা ভরকে ঝুলাই দিছি। যদি তারের প্রসারণে কৃত কাজের, তারের প্রসারণের জন্য যে কৃত কাজ, সেই কৃত কাজের 75% তাপে পরিণত হয়, তাহলে তারের তাপমাত্রা বৃদ্ধি কত নির্ণয় করো। তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে এবং আপেক্ষিক তাপ দেওয়া আছে। দেখো সহজ প্রশ্ন, কোনো ভেজাল নাই এখানে, আসলে একদম সহজ। আমাদের তারের একটা ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তারের ব্যাসার্ধ হচ্ছে 10⁻³ মিটার। তারের যে ঘনত্ব, সেই ঘনত্ব বলা আছে 9 × 10⁻³ কেজি পার মিটার কিউব। ঘনত্ব বিশিষ্ট একটা তার সিলিং থেকে ঝুলছে। নিচের প্রান্তে আমরা একটা ভরকে ঝুলাই দিছি 31.4 কেজি,
তার মানে এর উপরে যে প্রযুক্ত বল F সমান সমান mg, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখন বলো তো তাহলে এই যে ভরটাকে আমরা ঝুলালাম, এর কারণে টোটাল কৃত কাজের পরিমাণ আসলে কত হবে? এটা ছিল সেই তার, সেই তারের সাথে আমরা একটা ভরকে এখানে ঝুলালাম, তো ঝুলানোর পরে দেখা গেল যে তারের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তো এই যে ভরটা, সেটা তো mg পরিমাণ একটা বল দিচ্ছে, তাই না? তাহলে আমাদের কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজ w সমান সমান হবে হাফ ইন্টু f ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, তো আমাদের এখানে এই f এর মানটা কতখানি পরিমাণ বল এখানে কাজ করছে? mg ইন্টু স্মল l। দেখো বুঝছো কিনা যে যতটুকু পর্যন্ত বল এই তারের উপরে আমরা প্রয়োগ করছি সেটার মান কত? mg, এবং এইটার প্রভাবে এই f বল বা mg বলের প্রভাবে তারটা কিন্তু স্মল l দৈর্ঘ্য পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে হাফ ইন্টু f ইন্টু স্মল l, এটাই হচ্ছে আমাদের কৃত কাজের পরিমাণটা। এখন আমাদেরকে বলল যে কৃত কাজের 75% তাপে পরিণত হয়, কৃত কাজের 75% তাপে পরিণত হয়। তার মানে কৃত কাজ যেটা ছিল w হাফ ইন্টু mg ইন্টু স্মল l, এইটার 75% মানে কত? 0.75, এইটুকু নাকি তাপে পরিণত হয়, এইটুকু নাকি তাপ শক্তিতে পরিণত হয়। এখন ভাইয়া বলো তো, এই যে তাপ শক্তিতে পরিণত হয়, এই তাপ শক্তি সমান আমরা কি লিখতে পারি? ডেল্টা কিউ সমান আমরা লিখতে পারি এম এস ডেল্টা থিটা। কিন্তু বলো তো আমাকে, এই এম আর এই এম, দুইটা এম কি আসলে সেম হবে? দুইটা এম কি আসলে সেম হবে? দেখো এখানে আমরা এম ভরের বস্তুকে ঝুলিয়েছিলাম, কিন্তু যখন এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে, শক্তিটা কি এমজি এর মধ্যে শক্তি সঞ্চিত হবে? না, শক্তিটা সঞ্চিত হবে কিন্তু এই তারের মধ্যে। তাহলে তারের ভর যেটা, সেটা কিন্তু ধরে নিলাম mw, তারের ভর যেটা সেটা ধরে নিলাম mw। তাহলে যতটুকু এর মধ্যে শক্তি সঞ্চিত হলো, এই শক্তিটার 75% তাপে পরিণত হবে। তাহলে যতটুকু তাপ শক্তি, এই তাপ শক্তিটা কার তাপমাত্রা বাড়াবে বলো? তাপ শক্তিটা কার মধ্যে জমা আছে? তারের মধ্যে জমা আছে। তাহলে অবশ্যই তাপ শক্তিটা তারের তাপমাত্রা বাড়াবে। তাহলে এই তারের ভর যদি mw হয়, তাহলে mw s ডেল্টা থিটা, এটা হচ্ছে আমাদের ডেল্টা কিউ এর মান। দেখো এই ইকুয়েশনটা কিভাবে আসলো, এটা কি বুঝেছো কিনা দেখো। তারের প্রসারণে কৃত কাজের, তারের প্রসারণে যে কাজ আমরা করছি হাফ ইন্টু এফ ইন্টু এল, সেই কাজের 75% তাপে পরিণত হয়। তবে তারের তাপমাত্রা বৃদ্ধি কত নির্ণয় করো। তাহলে যদি সঞ্চিত শক্তিটা তার মধ্যে হিট জেনারেট করে, তাহলে কি তার তাপমাত্রা বাড়বে না? তাপমাত্রা বাড়লে এই তারের, মানে তারের যদি তাপমাত্রা বাড়ে, তাহলে এখানে তারের ভর আমাদের বসানো লাগবে। কিন্তু এটা কি তারের ভর ছিল? না, এটা কিন্তু বস্তুর যেই ভরটা আমরা ঝুলাইছি সেই ভরটা ছিল। খেয়াল করবা। তাহলে খেয়াল করি আমরা এখান থেকে কোন কোন ডেটাগুলো দেওয়া আছে একটু দেখি। আমাদের 0.75 ইন্টু হাফ ইন্টু আমাদের এম এর মান দেওয়া আছে 31.4 ইন্টু 9.8 ইন্টু স্মল এল এর মান সম্ভবত দেওয়া নাই। mw এর মান কি দেওয়া আছে? তারের ভর কি দেওয়া আছে? না, তারের ভর আমাদের সরাসরি দেওয়া নাই, তারের ভর আমাদের সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা চাইলে এই ভরটাকে রো ইন্টু ভি আকারে প্রকাশ করে ফেলতে পারবো। খেয়াল করো, এই mw যেটা আছে, সেই mw টাকে আমরা কিন্তু চাইলে রো ইন্টু ভি, এই ভিটা কার আয়তন? এই ভিটা তারের আয়তন কিন্তু, ইন্টু এস ইন্টু ডেল্টা থিটা। মূলত আমাদের তো ডেল্টা থিটার মানটা বের করতে হবে, তাই না? এস এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমাদের তারের আপেক্ষিক তাপ কত দেওয়া আছে, তারের ঘনত্ব কত দেওয়া আছে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আমরা তো একটা বিপদে পড়ে গেলাম ভাই। বিপদে কেমন পড়ে গেলাম? দেখো আমাদের ডেল্টা থিটার মান বের করতে হবে, ভালো কথা। এস এর মান দেওয়া আছে, ঘনত্বের মান দেওয়া আছে, ভি সমান সমান যে আমরা লিখবো এ ইন্টু ক্যাপিটাল এল। আমাদের এই প্রশ্নের মধ্যে কি আসলে এ দেওয়া আছে? এও দেওয়া নাই, ক্যাপিটাল এল যেটা সেটাও আসলে দেওয়া নাই। তাহলে এখন কি করব? আবার এই স্মল এল যেটা, সেটাও কিন্তু আমাদের কোথাও কিছু বলা নাই।
ঠিক আছে, তাইলে কি করব? তাহলে এখন আমরা স্মল এল যেটা আছে সেটা সমান কি লিখতে পারি? দেখো স্মল এল যেটা আছে, যেহেতু আমাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া, যেহেতু আমাদের এখানে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 9.8 × 10⁻10 এবং একটা আপেক্ষিক তাপও দেওয়া আছে। হ্যাঁ, এফ সমান সমান ওয়াই এ বাই ক্যাপিটাল এল দিয়েও করতে পারবা, কোনো অসুবিধা নাই। ওয়াই এ বাই ক্যাপিটাল এল দিয়েও করতে পারবা, কোনো অসুবিধা নেই। কারেন্ট গেছে, আমি ভূত হয়ে গিয়েছি, বুঝেছো? আচ্ছা চলো আমরা করি, আমাদের জেনারেটর চলে আসবে এখনই, জেনারেটর চলে আসুক। এই যে আমি, দেখতে পাচ্ছ? ঠিক আছে, সো দেখো এখান থেকে আমরা স্মল এল সমান কি লিখতে পারি বলো তো? স্মল এল সমান কি লিখতে পারি? স্মল এল সমান সমান লেখা যায় আমাদের এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এই তো সূত্র ছিল। স্মল এল সমান কি লেখা যায়? এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে এই স্মল এলটাকে যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে কি হবে দেখি। এখান থেকে আমাদের, আচ্ছা এরিয়া তো আমাদের দেওয়াই আছে তাই না, আর যেহেতু দেওয়া এরিয়া দেওয়াই আছে, তাহলে ভাইয়া 0, এগুলো একটু ছোট করে ফেলি, দাঁড়াও এই সংখ্যাগুলোকে একটু ছোট করি। 0.75 ইন্টু 0.5 ইন্টু 31.4 ইন্টু 9.8, এটা কত আসে? 115.4 ইন্টু স্মল এল, তাই না? স্মল এল এর জায়গায় এটা লিখতে পারো এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ সমান সমান, ঘনত্ব ঘনত্বের জায়গায় থাকলো, ভি এর জায়গায় আমরা লিখতে পারি এ ইন্টু এল, আর এস দেওয়া আছে ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে দেখি 115.4 ইন্টু কতখানি বল কাজ করছিল? বল সেই এমজি, অর্থাৎ 31.4 ইন্টু 9.8, এটা হলো সেই ক্যাপিটাল এফ এর মান। ক্যাপিটাল এল যেটা ভাইয়া, এল এল কাটাকাটি হয়ে যাচ্ছে দুই পাশ থেকে, তাহলে এটার দরকার নাই। ইয়ং এর গুণাঙ্ক কত দেওয়া আছে? 9.8 ইন্টু 10⁻10, আর ইন্টু হচ্ছে একটা এরিয়া আছে, এরিয়া তো পাই আর স্কয়ার করে করতে পারবো। আচ্ছা, রো এর মান কত দেওয়া আছে? 9 ইন্টু 10⁻3 ইন্টু এরিয়া ইন্টু এস এর মান কত দেওয়া আছে? 490 ইন্টু হলো ডেল্টা থিটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু ডেল্টা থিটার মান কত বের হয়ে আসবে? ডেল্টা থিটার মান কত বের হয়ে আসবে? তাহলে 115.4 ইন্টু 31.4 ডিভাইডেড বাই 10⁻10 divided by 9 divided by 490 divided by 10⁻3, এইটা তো যে নাম্বার আসলো এখান থেকে জাস্ট পাই আর স্কয়ার দিয়ে আরেকবার ভাগ দেওয়া লাগবে। আচ্ছা তাইলে ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই আর এর মান কত? 10⁻³ এইটার উপরে স্কয়ার। আচ্ছা এটার ভ্যালু আসলো, যদি আমি হিসাব নিকাশ ভুল না করে থাকি, তাহলে এটার মান আসছে 8.33 ইন্টু 10⁻³ দেখো তো হিসাব, এল কেটে যায়, এল এল কেটে যায়, ঠিক আছে, কিন্তু কিন্তু দেখো বাকি যোগ বিয়োগ ঠিক আছে কিনা দেখো, ম্যাথে কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ ঠিক থাকলেই ডান। ঠিক আছে, যোগ বিয়োগ ঠিক থাকলেই ডান। ওকে, তো তাহলে এখান থেকে আমরা দেখো এই আর যেহেতু দেওয়া আছে, এটা আবার ভুলে যেও না, আর যেহেতু দেওয়া আছে তার মানে কিন্তু আমরা এরিয়াটা এখান থেকে পাচ্ছি, ক্রস সেকশনাল এরিয়া যেটা, সেই এরিয়া এখান থেকে পাচ্ছি। রো এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এমজি থেকে বের করে ফেলতে পারলাম, ওয়াই এর মানও দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, ওয়াই সমানও দেওয়া ছিল 9.8 ইন্টু 10⁻10, আর রো তো দেওয়া আছেই, না সরি আপেক্ষিক তাপ এস তো দেওয়া আছেই। সো এস সমান সমান 490 জুল পার কেজি পার কেলভিন, এবং ওয়াই এর মান হচ্ছে এত নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, দেখো তো হিসাব নিকাশ ঠিক আছে কিনা, হিসাব নিকাশ ঠিক আছে? তো যদি হিসাব নিকাশ ঠিক থাকে তাহলে আর অসুবিধা নাই। চলো আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। দেখো তো আমাদের যে যে ডেটাগুলো দেওয়া ছিল সেগুলো তো আমরা লিখে ফেলছি এখানে। এখন আমাদেরকে বলছে
যে এই তারের নিচে আমরা একটা ভরকে ঝুলাইছি, ভর ঝুলালে কি হবে, এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি পেলে সঞ্চিত শক্তি আছে একটা, যতটুকু শক্তি এই তারের মধ্যে সঞ্চিত হলো, যতটুকু শক্তি তারের মধ্যে সঞ্চিত হলো, সেই সঞ্চিত শক্তির 75% শক্তি তারের তাপ শক্তি বৃদ্ধিতে কাজে লাগছে। তাহলে যতটুকু শক্তি বৃদ্ধি পায়, মানে এর মধ্যে যতটুকু সঞ্চিত শক্তি আছে, সেই সঞ্চিত শক্তির মান কত, হাফ ইন্টু এফ ইন্টু এল। এই যে হাফ ইন্টু এফ ইন্টু এল, এটা হলো সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির 75 ভাগ শক্তি কিন্তু তারের মধ্যে তাপ শক্তি হিসাবে সঞ্চিত হয়েছে। তাহলে এই যে তাপ শক্তি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করলো, সেটা সমান কি হবে, এম এস ডেল্টা থিটা। তাহলে যেহেতু এটা তারের তাপমাত্রা বৃদ্ধি করছে, তাই তারের ভর এখানে বসবে। আচ্ছা, তো এরপরে আমরা জাস্ট ভাঙাইছি, আর কিচ্ছু না, কোনো ঝামেলা নাই এখানে। এগুলা সব নাম্বার। এমটা কোনটা, এই এমটা হচ্ছে যে এটার প্রভাবে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এই এম ভর 31.4, সেটা এখানে আমরা বসালাম। এল এর মানটা কত, এল এর মানটা আমরা এখনো জানি না, এল এর মান কোথাও দেওয়া নাই। এম ডাব্লিউ কোনটা, এম ডাব্লিউ হচ্ছে তারের যে ভরটা ছিল, সেটা ভর সমান আমরা লিখতে পারি ঘনত্ব ইনটু আয়তন। এস হচ্ছে আপেক্ষিক তাপ, ডেল্টা থিটা হচ্ছে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেল সেইটা। তো এখান থেকে দেখো আমরা 0.75 ইনটু হাফ ইনটু 31.4 ইনটু 9.8, এখান থেকে আমরা দেখলাম যে স্মল এল যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নাই, তাহলে স্মল এল কিন্তু আমাদের ওয়াই দেওয়া আছে, স্মল এল এর মধ্যে ওয়াই আছে, তাহলে আমরা স্মল এলটাকে ভাঙালাম, ভাঙানোর পরে দেখলাম এল এল কাটাকাটি হয়ে যাচ্ছে, এবং তারপর আর কিচ্ছু না, একদম সমীকরণ ডেল্টা থিটা সমান সমান কত, নিজে হিসাব করে বের করো কত আসে। আমারটা হিসাব ঠিক থাকলে ঠিক আছে, না হলে যেটা হিসাব করে আসে সেটাই হবে অ্যান্সার। বুঝছো? ডান। ওকে, চলো পরের প্রবলেমে চলে যাই। এইটা খুব সুন্দর একটা অঙ্ক, এটা 4 নাম্বার প্রশ্ন। দেখো তো, এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, সলভ করো। দেখো, এ কাটা দেয়া যায় না, না এ কাটে না ভাইয়া। এখন এই দুঃখ তুমি কোথায় রাখবা বলো? আমার খুব আশা ছিল যে এটা হয়তো কাটাকাটি হয়ে যাবে, কিন্তু না, এটা কাটাকাটি হয় না। ঠিক আছে, লিখে ফেলো তো, অঙ্কটা তুলে ফেলো। আমার কেন জানি মনে হচ্ছে 31.4 আগে যেটা ছিল এটা 3.14 কেজি ছিল। বুঝতে পেরেছো? সম্ভবত এটা 3.14 কেজি ছিল, এবং ওইটা ইচ্ছা করে দেওয়া যাতে করে পাই পাই কাটাকাটি হয়ে যেত উপর নিচে। হ্যাঁ 8.32 না, হ্যাঁ ঠিক আছে। ওকে, চলো এই প্রশ্নটা লেখা হয়েছে সবার। দেখো, একই উপাদান দিয়ে তৈরি দুইটা সুষম তারের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর একটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তার দুইটার উপরে যথাক্রমে এত জুল এবং এত জুল কাজ করার প্রয়োজন হয়, তার দুইটার ব্যাসার্ধের অনুপাত কত নির্ণয় করো। একটু নিজেরা করো তো, এটা ক্লাসের মধ্যেই করো দেখি, ক্লাসের মধ্যেই করো দেখি, 2 মিনিট সময় দিলাম, নিজেরাই করো তো, নিজেরাই করো। দেখো প্রশ্ন পড়ে তো বুঝতে পারছো, একই উপাদান দিয়ে তৈরি, তার মানে কি সেম, ওয়াই সেম হবে। সুষম তারের দৈর্ঘ্য দুইটা আলাদা আলাদা তার, একই উপাদান কিন্তু দুইটা আলাদা তার, তাহলে তাদের দৈর্ঘ্যগুলো বলে দেওয়া আছে। সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে স্মল এলটাও সেম। দুইটার উপরে দুইটা বল কাজ করছে, একটা 0.03 আর একটা হচ্ছে আচ্ছা 0.45, দাঁড়াও এটা আসে হচ্ছে রুট ওভার, না দাঁড়াও আমি আগেই বলবো, না না হয় নাই তোমারটা, হিমা অল্পের জন্য ভুল করছো, দেখো আরেকবার ক্যালকুলেশন মিস্টেক করছো, হয়তোবা ক্যালকুলেশন মিস্টেক করছো। উম
পিঙ্কিটা হইছে না, পিঙ্কি তোমারটাও ক্যালকুলেশন ভুল গেছে, তোমারটাও ক্যালকুলেশন ভুল গেছে। বলছে ব্যাসার্ধের অনুপাত কত বের করতে। আহসান কবির না হয় নাই। আচ্ছা কি ব্যাপার, তাহলে আমার কি অ্যান্সার ভুল আছে নাকি দেখি আরেকবার দেখি। একই উপাদান দিয়ে তৈরি দুইটা সুষম তারের দৈর্ঘ্য। সো খেয়াল করো, আমরা মনে করলাম এটা 1 নাম্বার তার, এখানে 2 নাম্বার তারের ডেটাগুলো লিখবো। দুইটা তারেরই ইয়ং এর গুণাঙ্ক সেম। ভালো কথা। একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আর একটা তারের দৈর্ঘ্য হচ্ছে বলে দিছে 4 মিটার। সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য, অর্থাৎ দুইটারই স্মল এল একই রকম, এটার W1 হচ্ছে 0.03 আর এটার W2 হচ্ছে 0.05 জুল কাজ করার প্রয়োজন হয়। তার দুইটার ব্যাসার্ধের অনুপাত কত নির্ণয় করো। R1 R2 বের করতে বলেছে। তাহলে ভাইয়া দেখো তো, আমরা এখান থেকে যদি দেখি যে কৃত কাজ নিয়ে যেহেতু কাজ, তাহলে W1/W2 এটা সমান সমান কি লেখা যায়, হাফ ইন্টু F1 ইন্টু L1 হাফ ইন্টু F2 ইন্টু L2। আচ্ছা, আমাদের যেহেতু সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাহলে L1 কাটা, হাফ হাফ কাটা, F1/F2 মানে কি হবে, F1/F2। তো আমাদের সমান তার দুটোর উপর যথাক্রমে এত এবং এত জুল কাজ করার প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা এখানে দেখো F1/F2 যেটা, সেটা হলো কৃত কাজের অনুপাতের সমান। তাহলে F1/F2 সমান সমান যেহেতু W1/W2, W1/W2 আমাদের প্রশ্নে দেওয়া, সেটা আমরা একবারে 3/5 লিখতে পারি, এই যে 0.03 ডিভাইডেড বাই 0.05, বা এটাকে 2 পাওয়ার উপর নিচে 100 দিয়ে গুণ করলে কিন্তু 3/5 লেখা যায়। আচ্ছা, এবার আসো F কে আমরা কি বলতে পারি, Y ইন্টু A ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখানেও লেখা যায় Y ইন্টু A ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো এটা L1, Y1, A1, স্মল L1, এটা সবগুলা 2 2 2 2। এবার দেখি কোনগুলা কোনগুলা সেম ছিল। আমাদেরকে বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেম, L1 L1, L2 L1 এই দুইটা সেম, তারপরে Y Y এই দুইটা সেম। আচ্ছা, তাহলে এখানে হিসাব করে কি থাকে, A1 ডিভাইডেড বাই L1 বা A1 ডিভাইডেড বাই A2 ইন্টু L2 ডিভাইডেড বাই L1, ঠিক আছে। এবং দেখো তো F1/F2 মানে কত ছিল, এই পাশে 3/5 ছিল। আচ্ছা, তাহলে আমাদের তো দরকার A1/A2 এর অনুপাত বের করা, তাই না। A1/A2 মানে হচ্ছে 3/5 ইন্টু L1 ডিভাইডেড বাই L2, 3/5, L1 এর মান কত 3 আর L2 এর মান কত 4। তাহলে 3 3 9, 4 5 20। বলতো A1/A2 মানে কত, পাই R1 স্কয়ার, আর এটা কত পাই R2 স্কয়ার। এখান থেকে 9/20, পাই পাই কাটাকাটি করলে যেটা আসে, পাই পাই কাটাকাটি করলে যেটা আসে R1/R2 সমান সমান √9/20। এটার মান কত আসে দেখো, 9/20 স্কয়ার রুট করলে 0.67, 0.67। পিঙ্কি যেটা করছিলা 0.067 আসছিল, আর বেশিরভাগই তোমরা হচ্ছে এরিয়ার অনুপাতটা বের করছো, ব্যাসার্ধের অনুপাতটা বের হয় নাই তোমাদের, বুঝেছো, ব্যাসার্ধের অনুপাতটা বের হয় নাই। হ্যাঁ, ওকে, সহজ অঙ্ক কিন্তু এগুলা, এগুলা অনেক সহজ অঙ্ক। ঠিক আছে, চলো এবার পরের প্রবলেম দেখি কি আছে। এটা সহজ অঙ্ক। হ্যাঁ, দেখো 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ এবং 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুষম তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে এত কাজের প্রয়োজন হলে ইয়ং এর গুণাঙ্ক কত হবে নির্ণয় করো। সো আমরা তো জানি কৃত কাজ সমান সমান হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, আবার এফ সমান কি লেখা যায়, y ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। সবগুলোর ভ্যালু দেখো দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্কটাই বের করতে হবে। কৃত কাজের মান দেওয়া আছে 0.05, ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 টু দি পাওয়ার -6, এল স্কয়ার 10 টু দি পাওয়ার -3 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই কতটুকু দৈর্ঘ্য ছিল তারের
2 মিটার দৈর্ঘ্য ছিল, তাহলে এখান থেকে ইয়ং এর গুণাঙ্ক কত বের হয়ে যাবে। সহজ অঙ্ক, এটা প্র্যাকটিসের জন্য রাখতে পারো, এটা 5 নাম্বার ম্যাথ, ইজি। ঠিক আছে, ডান, এটা ইজি অঙ্ক। পরেরটাতে যাচ্ছি, আসো। এইবার আমরা ছোট্ট একটা থিওরি একটু পড়বো, সেটা হচ্ছে কোনো একটা তারের নিজস্ব ওজনের কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এটা আমরা বের করব। একটা তারের নিজস্ব একটা ভার আছে না, একটা ওজন আছে না, তাহলে তার এমজির প্রভাবে সেই তারটা তো আসলে প্রসারিত হবে, তাহলে ওই প্রসারণের মানটা আসলে কত হবে সেটা আমরা বের করতে চাই। তো খেয়াল করো, মনে করো এইটা হচ্ছে আমাদের একটা সিলিং, যেই সিলিং থেকে আমরা একটা তারকে মনে করো ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে, এরকম একটা তারকে ঝুলিয়ে দিয়েছি। তো একদম যে গ্রাউন্ড বা একদম যে নিচের পয়েন্টটা আছে, নিচের বিন্দুটা আছে, সেই নিচের বিন্দু থেকে আমরা মোটামুটি ধরো এক্স দূরত্বে কোনো একটা বিন্দুকে নিলাম, কোনো একটা ছোট্ট অংশকে আমরা চিন্তা করলাম, যেই ছোট্ট অংশটা মনে করলাম dx, ঠিক আছে। আমরা কি বের করতে চাই, আমরা বের করতে চাই কোনো একটা তারের নিজস্ব ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি কত। এখন খেয়াল করো এই অঙ্কটা কেন একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, খেয়াল করো কেন একটু ডিফারেন্ট। কারণ খেয়াল করো নিচের যে অংশগুলো আছে, বলতো নিচের অংশগুলোকে কিন্তু অল্প একটু লোড ক্যারি করতে হচ্ছে, কিন্তু বলতো যত উপরের অংশ থাকবে সেই তাদেরকে কি তত বেশি ভার বহন করতে হবে না। তুমি খেয়াল করো এই অংশটাকে কিন্তু নিচের এতখানি ওজন বল টান দিচ্ছে, কিন্তু যেটা নিচের একটা ছোট্ট অংশ, এই অংশটাকে কিন্তু অল্প একটু অংশ নিচের দিকে টান দিচ্ছে। অর্থাৎ তুমি যত উপরের দিকে যাবা, যত উপরের দিকের একটা খণ্ড চিন্তা করবা, তত বেশি কিন্তু টান বল ওই খণ্ডটার উপরে কাজ করবে। এইটা কি ভাইয়া আমরা বুঝতে পারছি? একটু এটা জানাও তো, যে একটা তার যখন ঝুলে আছে তখন যত উপরের স্ট্রিপ নিবা তত বেশি তাকে কিন্তু লোড ক্যারি করতে হবে, কিন্তু যত নিচের অংশ নিবা তাকে কিন্তু অল্প একটু লোড ক্যারি করতে হবে। তাহলে নিচের অংশগুলার কিন্তু প্রসারণটা একটু কম হবে, উপরের অংশগুলার প্রসারণগুলো একটু বেশি হবে। বা এভাবে বলতে পারি আমরা, উপরের অংশগুলার কিন্তু পীড়ন বেশি হবে, নিচের অংশগুলার পীড়ন কম হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা যেহেতু এখানে আমাদের এক একটা অংশের পীড়ন এক এক রকম, এক একটা অংশের উপরে প্রযুক্ত বল এক এক রকম, তাই খুব স্বাভাবিকভাবে কিন্তু এক একটা অংশের দৈর্ঘ্য বৃদ্ধিও আসলে এক এক রকম হবে। তো আমরা সামষ্টিকগতভাবে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে চাই। তাহলে আসো দেখি যে আমরা এখানে এই জন্য প্রথমে ছোট্ট একটা ডিএক্স অংশ নিলাম, যেটা হলো নিচের থেকে এক্স দূরত্বে অবস্থিত ছোট্ট একটা ডিএক্স অংশ আমরা নিলাম, এবং মনে করলাম আমাদের এই তারের সম্পূর্ণ তারের যে দৈর্ঘ্যটা, আমাদের এই সম্পূর্ণ তারের যে দৈর্ঘ্যটা, সম্পূর্ণ তারের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে মনে করলাম এল, এবং আমাদের এই তারের ভর হচ্ছে মনে করলাম এম। ঠিক আছে, তাহলে বলো তো আমাদের এই যে ডিএক্স অংশটা আছে, এই ডিএক্স অংশটাকে কতটুকু ভর ক্যারি করতে হচ্ছে, এই ডিএক্স অংশটাকে কতটুকু ভর ক্যারি করতে হচ্ছে। আমরা এভাবে লিখতে পারি না যে এল দৈর্ঘ্যের ভর ক্যাপিটাল এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, তাহলে এক্স দৈর্ঘ্য যতটুকু আছে সেইটুকুর ভর হচ্ছে এম বাই এল ইন্টু এক্স। এইটাকে আমরা বলতে পারি যে এইটুকু ভর কিন্তু তাকে ধরে, এইটুকু ভার কিন্তু তাকে ভর কিন্তু তাকে বহন করা লাগছে ডিএক্স অঞ্চলটাকে। ঠিক আছে, এখন আমি মনে করলাম এই ডিএক্স অঞ্চলটুকু যে লোডটা ক্যারি করছে সেটার জন্য তার যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেটার জন্য এটার যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধি মনে করলাম ডিওয়াই। স্বাভাবিকভাবেই দেখো এই যে ডিএক্স অংশটার উপরে যে একটা বাহ্যিক বল কাজ করছে, তার নিজের ওজনের কারণে এই যে বলটা কাজ করছে, সেটার কারণে এই ডিএক্স অংশের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে মনে করলাম ডিওয়াই। ঠিক আছে, তাহলে বলো তো এই ডিওয়াইটা কিন্তু আমাদের মূলত স্মল এল এর কাজ করছে, আর ডিএক্সটা কিন্তু আমাদের ক্যাপিটাল এল এর কাজ করছে। আমরা ফর্মুলাটা জানি এফ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়ালস টু ওয়াই ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। খেয়াল করে দেখো আমাদের এখানে যে এফ ডিভাইডেড বাই এ, এ তো সব জায়গাতে একই রকম, এ তো সব জায়গাতে একই রকম, আমরা যদি স্মল এলটাকে আলাদা করে রাখি, স্মল এলটাকে আলাদা করলে কি হবে এখান থেকে, এফ ইনটু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইনটু এ। তো বলো তো আমাদের এইটা তো এমনি সূত্রটা,
কিন্তু আমাদের এই ডিএক্স অংশের জন্য ফর্মুলাটাতে যদি আমি চেঞ্জ নিয়ে আসি তাহলে কি চেঞ্জ নিয়ে আসবো? ডিএক্স যেই দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডিওয়াই। তাহলে এল এর জায়গায় আমি বসাই দিব, এল এর জায়গায় আমি বসাই দিব ডিওয়াই, এল এর জায়গায় আমি বসাই দিব ডিওয়াই। আচ্ছা, বলতো এই ডিওয়াই এর উপরে কতটুকু বল কাজ করছে? বল কাজ করছে হলো এতটুকু ভর। এই যে এই ভরটাকে আমি মনে করলাম স্মল এম, তাহলে স্মল এম ইন্টু জি, এইটুকু পরিমাণ বলই কিন্তু ডিএক্স এর উপরে কাজ করছে, ইন্টু ডিএলটা কতটুকু বা আমাদের এই দৈর্ঘ্যটা কতটুকু? দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই আমাদের ইয়ং এর গুণাঙ্ক ইন্টু এরিয়া। আচ্ছা, দেখো এটা বুঝেছো কিনা? সো আমাদের এখানে যদি এমটাকে আমরা গুছায় লিখি তাহলে কি আসছে? কনস্ট্যান্ট গুলাকে চলো একটু বাইরে নিয়ে যাই। 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, এই পার্টগুলো তো কনস্ট্যান্ট, জি এর মানটাও তো কনস্ট্যান্ট। স্মল এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম বাই ক্যাপিটাল এল ইন্টু এক্স, আর এখানে থাকবে ডিএক্স। তাহলে খেয়াল করো ডিওয়াই সমান সমান আমরা কি পাচ্ছি? ডিওয়াই সমান সমান আসছে, সবগুলা কনস্ট্যান্ট যদি একপাশে রাখো, এম জি ডিভাইডেড বাই ওয়াই এ এল, হ্যাঁ, আর এখানে থাকছে এক্স ডিএক্স। খেয়াল করো আমরা কি বের করলাম? আমরা বের করলাম এই ডিএক্স অংশের দৈর্ঘ্যের জন্য ডিএক্স অংশের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা আমরা বের করছি। ডিএক্স অংশের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এটা আমরা বের করছি। ভাইয়া এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিনা একটু জানাও? এই পর্যন্ত কি সবাই বুঝেছো কিনা একটু জানাও? শেষের লাইনে 2 লাইন আগেরটা, শেষের লাইনের 2 লাইন আগেরটা মানে কি এইটার কথা বলতেছো? আচ্ছা, এইটা বুঝতে পারছি। দেখো আমরা তো এটা ভাই নরমাল সমীকরণ, এটা তো আমরা যে কোনো তারের জন্য যখন এফ বল প্রয়োগ করি তার জন্য সমীকরণ এইটা। এখন আমরা কি করছি, এখানে খুব ছোট্ট একটা অংশের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা আমরা বের করতে চাই। তো ভাই এই ছোট্ট অংশের দৈর্ঘ্য বৃদ্ধি কেন হবে? কারণ সে তো তার নিচের যে অংশটুকু আছে তাকে বহন করে আছে। তাহলে নিচের অংশটুকুর ভর যদি হয় স্মল এম, তাহলে স্মল এম ইন্টু জি এর কারণেই তো তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। কার দৈর্ঘ্য বৃদ্ধি হবে? ডিএক্স অংশের। জাস্ট ডিএক্স অংশটার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এইটা আমরা বের করতে চাই। তাহলে ডিএক্স অংশের জায়গায় এই যে এল এর জায়গায় ডিএক্সটা বসে গেল, ঠিক আছে? কারণ মূল দৈর্ঘ্যটা হলো ডিএক্স, মূল দৈর্ঘ্যটা হলো ডিএক্স, আর যতটুকু বৃদ্ধি পেল সেটা হচ্ছে ডিওয়াই। এই যে এল এর জায়গায় বসে গেছে এটা, এল এর জায়গায় ক্যাপিটাল এল এর জায়গায় বসে গেছে ডিএক্স, বাকি সবকিছু আগের মতন। তাহলে দেখো এই সমীকরণটা থেকে আমরা আমরা মূলত এটা যে আসলো, এখন এটা বুঝেছো কিনা দেখো? বুঝতে পারছি, গুড। এ ভাইয়া এম কি ক্যাপিটাল লাস্ট লাইনে? হ্যাঁ, এই এমটা ক্যাপিটাল এম, কারণ এই যে স্মল এম যেটা, আচ্ছা দাঁড়াও এটা একটু ক্লিয়ার করে লিখি দিই। এইটা হচ্ছে ক্যাপিটাল এম, এইটা হচ্ছে ক্যাপিটাল এম। এই যে স্মল এম এর জায়গায় তো ক্যাপিটাল এমটা বসছিল না, তো এগুলো হচ্ছে কনস্ট্যান্টের পার্ট। তাহলে এবার খেয়াল করো আমরা কি বের করলাম? আমরা বের করলাম ডিএক্স অংশের দৈর্ঘ্যটা তার নিচের ভরের জন্য কতটুকু বৃদ্ধি পাবে, ডিওয়াই কতটুকু বৃদ্ধি পাবে সেইটা। কিন্তু আমার কি জানতে, আমার টার্গেটটা কি ছিল বলতো? টার্গেটটা ছিল একটা তার তার নিজস্ব ওজনের কারণে কতটুকু তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, নিজের ওজনের কারণে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করো আমরা তো এখানে শুধুমাত্র ডিএক্স দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, ডিএক্স দৈর্ঘ্যের বৃদ্ধি কত সেটা নিয়ে কাজ করছি। কিন্তু আমরা যখন সম্পূর্ণ যেই দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে চাইবো, তখন আমাদের কি করতে হবে? দুই পাশে ইন্টিগ্রেট করতে হবে। এখন বলো তো এই ইন্টিগ্রেশনটা কত থেকে কত পর্যন্ত করব? আমাদের এইরকম যেই ছোট্ট ছোট্ট ডিএক্স, ছোট্ট ছোট্ট যে ডিএক্স গুলা, এই যে ছোট্ট ছোট্ট ডিএক্স গুলা, এগুলা কত দৈর্ঘ্য থেকে শুরু হয়ে কত দৈর্ঘ্য পর্যন্ত আছে বলো তো? 0 থেকে এল পর্যন্ত আছে না? আমাদের ছোট্ট ছোট্ট এই দৈর্ঘ্যগুলা কত থেকে কত পর্যন্ত আছে? 0 থেকে ক্যাপিটাল এল পর্যন্ত কিন্তু এক্সটা বিস্তৃত। এই যে দেখো এক্স এর মান যখন একদম ছোট তখন একটা স্ট্রিপ পাবা, এক্স এর মান আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি, এরকম করে এক্স এর লিমিট কত থেকে কত পর্যন্ত হতে পারে। যদি না বুঝো তাহলে একদম ইন্টিগ্রেশনের বেসিকে চলে যাও। দেখো আমরা কি করি, যখন পরিবর্তনশীল কোনো একটা ক্ষেত্র থাকে তখন কি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর জন্য পরিবর্তন বের করে সবাইকে যোগ করে দেই না?
সো আমাদের এখানেও চিন্তা করো, আমরা x1 দূরত্বে একটা দৈর্ঘ্য বৃদ্ধি বের করলাম, এভাবে করে x2 দূরত্বে বের করব, x3 দূরত্বে বের করব, x4 দূরত্বে বের করব, x5 দূরত্বে বের করব, x6 দূরত্বে বের করব, 0 থেকে l দৈর্ঘ্য পর্যন্ত সবগুলা দূরত্বের জন্য টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত সেইটা আমরা যদি বের করতে চাই, তাহলে 0 থেকে l পর্যন্ত সবগুলাকে টেনে যোগ করে দিব, আর ওইটাকে আমরা কি বলছি, ইন্টিগ্রেশন। সো 0 থেকে l পর্যন্ত। এবং বলো তো টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিও কত হবে? 0 থেকে স্মল l পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি হবে। 0 থেকে স্মল l পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে, ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে এখান থেকে আমাদের আসছে কত? এখান থেকে আসবে স্মল l সমান সমান আসছে mg ডিভাইডেড বাই y ইন্টু a ইন্টু ক্যাপিটাল L, এটা সমান আসছে হলো l স্কয়ার বাই 2। ভাই আমি একবারে লিখে দিলাম, এটা কি বুঝতে পারছো কিভাবে l স্কয়ার বাই 2 আসলো? x স্কয়ার বাই 2, তাহলে l স্কয়ার বাই 2 আসলো, আশা করি বুঝছো। তো একটা l কাটাকাটি হয়ে গেলে খেয়াল করো কি থাকে আমাদের কাছে, mg ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই 2 ইন্টু ay, এটা হচ্ছে আমাদের স্মল l এর ভ্যালুটা। অর্থাৎ l দৈর্ঘ্যের একটা তার ভর যদি হয় ক্যাপিটাল M, তাহলে তার নিজের এই ভরের কারণে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেই দৈর্ঘ্য বৃদ্ধির সূত্র হচ্ছে এটা। বুঝতে পেরেছো? একক কি হবে? ওমা, এককে যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, l এর একক যা হবে এটার এককও তাই হবে। ক্যাপিটাল L এর একক যা হবে এটার এককও কিন্তু তাই হবে। হ্যাঁ, ফেসবুকের কমেন্ট করলেও দেখতে পারি। m হচ্ছে সম্পূর্ণ তারের ভর, m হচ্ছে সম্পূর্ণ তারের যেই ভরটা সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল M। বুঝেছো? এখন বলতো, আমরা যখন একটা ভরহীন তার বা নগণ্য ভরের তার নিয়ে এই সূত্র অ্যাপ্লাই করি, ধরো একটা নগণ্য ভরের তার, তার নিজস্ব ভর নাই, এই তারের নিচে মনে করো একটা আমরা mg পরিমাণ বা ক্যাপিটাল M ভরের কোন একটা বস্তুকে আমরা ঝোলালাম। তখন বলতো, ক্যাপিটাল M ভরের কোন একটা বস্তুকে আমরা যদি ঝুলাই, তাহলে এখানে নিচের দিকে বল কাজ করতেছে কত? mg। তাহলে এটার দৈর্ঘ্য বৃদ্ধির সূত্র কি ছিল? স্মল l সমান সমান ছিল, এই যে স্মল l সমান সমান ছিল, দেখো f বাই a সমান সমান y ইন্টু স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে স্মল l সমান সমান হচ্ছে f ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই y ইন্টু a। স্মল l সমান সমান ছিল m ইন্টু g ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই, বা ক্যাপিটাল M দিয়ে লিখি, ক্যাপিটাল M ইন্টু g ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই y ইন্টু a। দেখো তো ভাইয়া কোনো মিল পাচ্ছ কিনা, দুইটা সূত্রের মধ্যে মিল পাচ্ছ কিনা? যে আমাদের যখন নগণ্য ভরের একটা তার থাকে, যে তার নিজের ভর নাই, কিন্তু আমরা এর সাথে একটা m ভরের বস্তুকে ঝুলাইছি, তাহলে সেটার যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেই দৈর্ঘ্য বৃদ্ধি দেখো mgl ডিভাইডেড বাই ya। আর এই সেম মানের ভর যদি একটা নিজস্ব তারের হয়, তারের নিজস্ব ভরই যদি ক্যাপিটাল M হয়, তাহলে সেই নিজস্ব ভরের জন্য তারের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে, দেখো সূত্রটার সাথে একটু মিলাও, mgl বাই ay, এই পার্টটুকু দুইটার মধ্যে কমন, জাস্ট একটা 2 দিয়ে ভাগ হয়ে যায়, 2 দিয়ে ভাগ হয়ে যায়। সূত্রটা এভাবে করে সহজে মনে রাখতে পারো যে সম্পূর্ণ তারের যে ভর, সম্পূর্ণ তারের ভরের অর্ধেক অংশটা, হ্যাঁ, সম্পূর্ণ তারের যে ভর সেই ভরের অর্ধেক অংশ পরিমাণ ভর যদি আমরা তারের নিচে ঝুলাই, অর্থাৎ এভাবে চিন্তা করো ভাইয়া, দেখো মনে করো এইটা হচ্ছে আমাদের তার, এই তারের নিচে তারের সম্পূর্ণ তারের ভর হচ্ছে ক্যাপিটাল M, নিজস্ব ভরের কারণে তার যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেই দৈর্ঘ্য বৃদ্ধি আমরা বললাম স্মল l। ঠিক আছে, এখন যদি আমরা একটা নগণ্য ভরের একটা তার নেই, একদম সমান দৈর্ঘ্যের একটা নগণ্য ভরের তার নেই, এবং এটার নিচে যদি আমরা এই তারের যে ভর ছিল ক্যাপিটাল M, সেই ভরের অর্ধেক ভরের কোনো একটা ভরকে আমরা যুক্ত করি, তাহলে এই তারের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি আর এইটার বৃদ্ধি সেম হবে, দুইটার বৃদ্ধি সেম হবে। দেখো তো এইটা কি বুঝতে পারছো কি বললাম? আরেকবার বলি, খেয়াল করো, আমরা দেখলাম m ভরের একটা l দৈর্ঘ্যের তার নিজের ভারের কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধির যে মানটা পাওয়া যায়, সেই মানটা
একটা নগণ্য ভরের এল দৈর্ঘ্যের তারের সাথে যদি আমরা এই তারের ভরের সমপরিমাণ ভরের অর্ধেক ভর এখানে যুক্ত করি, তাহলে এই অর্ধেক ভরটা যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করবে এইটার দৈর্ঘ্য বৃদ্ধি আর এইটার দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পর সমান। কারণ সমীকরণের দিকে তাকাও, যে এইখানে যদি তুমি এম ভরের কোনো বস্তুকে না ঝুলায়ে তুমি যদি এখন m/2 ভরের কোনো একটা বস্তুকে ঝুলাও, তাহলে এই তারের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা পাওয়া যাবে সেই দৈর্ঘ্য বৃদ্ধি আর এই দৈর্ঘ্য বৃদ্ধির মান কিন্তু পরস্পর সমান হবে। এই কথাটা কি বুঝতে পেরেছো বলো তো? গুড, গুড, ভেরি গুড। এই জিনিসটা আমাদের কিন্তু একটা ছোট্ট ম্যাথ যদি একটু ঘুরায় আসে, এরকম টাইপের ম্যাথ নরমালি পাওয়া যাবে কিনা এরকম বানায় দিতে পারে আর কি। হ্যাঁ, আমি বইতে পাই নাই, কিন্তু এরকম টাইপের ম্যাথ বানায় দেওয়া যাইতে পারে। দেখো, মনে করো আমাদের কাছে কোনো একটা তার আছে। হ্যাঁ, এই তারের নিজস্ব ভর হচ্ছে 2 কেজি। আচ্ছা, এই তারের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এই তারের নিচে আমরা একটা ভরকে যুক্ত করলাম। ভর হচ্ছে স্মল এম সমান সমান ধরো বলে দিছে 4 কেজি। তাহলে বের করতে হবে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত। টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত আমাদের ধরো যাবতীয় যা যা ডেটা দেওয়া দরকার, যেমন ইয়ং এর গুণাঙ্ক সেটা দেওয়া আছে। ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ধরো 2 × 10⁻11। ধরো এরিয়া দেওয়া আছে 0.4 মিটার স্কয়ার সাপোজ দেওয়া আছে এরিয়া। তারপরে তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ধরো এটা 10 মিটার। হ্যাঁ, সবগুলা ডেটা দেওয়া আছে। যদি বলে এবার যে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে নির্ণয় করো, টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে নির্ণয় করো, তাহলে দেখো টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা কি দুইটা কারণে হবে না? একটা হচ্ছে তার সেলফের কারণে হবে, নিজস্ব তারের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে হবে, আর আরেকটা হবে হচ্ছে আমাদের লোডের কারণে। লোডের কারণে বা ওই যে ভর যেটা দিছে সেই ভরের কারণে হবে। এখন বলো তো, এই যে সেলফের যে ভর সেই ভরের কারণে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? আমরা এখানে চিন্তা করতে পারি না যে মনে করো আমাদের কাছে একটা ইকুইভ্যালেন্ট এমন একটা তার আছে যেই তারের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, যেই তারের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এবং এরিয়া হচ্ছে এক্স্যাক্টলি 0.4 মিটার স্কয়ার, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, একদম সেম এখানে যেই দৈর্ঘ্য আছে এখানেও সে একই দৈর্ঘ্য আছে। এইরকম একটা তারের উপরে আমরা মনে করো এমন একটা ভর যুক্ত করলাম যেই ভরটা 4 কেজি তো বটেই, 4 কেজি তো বটেই, প্লাস বলতো এই তারের সমপরিমাণ মানে তারের যে ভর সেই ভরের জন্য যে দৈর্ঘ্য বৃদ্ধি সেই সমপরিমাণ ইফেক্ট তৈরি করতে চাইলে এইখানে আমরা কতটুকু ভরকে অ্যাড করতে হবে? তারের সম্পূর্ণ ভরের অর্ধেক ভর, অর্থাৎ 2/2 কে অ্যাড করতে হবে। তাহলে টোটাল কত হয়? 4 আর 1 যোগ করলে 5। তাহলে 5 কেজি ভর মনে করো এইরকম একটা নগণ্য ভরের তারের সাথে যদি যুক্ত থাকে, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি যা হবে এটার দৈর্ঘ্য বৃদ্ধিও তাই হবে। সহজ চিন্তা কি? সহজ চিন্তা হচ্ছে ভাইয়া আমরা এখানে নিজের ভরের জন্য একটা দৈর্ঘ্য বের করব আর লোডের জন্য একটা আলাদা দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য বৃদ্ধি বের করব, তারপর দুইটাকে যোগ করে দিব। তাহলে এল সেলফের মান কত হয়? এটা হবে হচ্ছে 2/2 ইনটু জি ইনটু ক্যাপিটাল এল, জি ইনটু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই প্লাস লোড দেওয়া হয়েছে 4 কেজি, তাহলে 4 ইনটু জি ইনটু এল ডিভাইডেড বাই এ ওয়াই। সো এখানে হিসাব করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা। অর্থাৎ দুইটা আলাদা আলাদা হিসাবের জন্য বা দুইটা আলাদা আলাদা কন্ডিশনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বের করে দুইটাকে যোগ করে দিলে আমরা কিন্তু টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে যাব। কথা বুঝছো? তো যদি আমরা এভাবেও চিন্তা করি, এটা তো একটা চিন্তা গেল, সহজ চিন্তা, যে ভাই আমরা এটাকে হচ্ছে প্রথমে সেলফের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বের করলাম আর লোড অ্যাড করার জন্য আরো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দুইটা দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা যোগ করে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করে ফেললাম। ডান। আর এছাড়া তুমি আরেকভাবে যেটা চিন্তা করতে পারো সেটা হচ্ছে যে ভাই সম্পূর্ণ সিস্টেমটাকে, এই পুরা সিস্টেমটাকে মনে করো সমান দৈর্ঘ্যের সমান ইয়ং এর গুণাঙ্ক বিশিষ্ট আমাদের এমন একটা তার আছে
যেই তারটার ভর নগণ্য, তাহলে নগণ্য ভরের একটা তার এর নিচে আমি যদি ইকুইভ্যালেন্ট একটা ম্যাস অ্যাড করতে পারি, যে এখানে টোটাল ম্যাসের ইফেক্ট যায়, এখানে যদি সমান একটা ইফেক্টের ম্যাস আমরা অ্যাড করতে পারি, তাহলেই কিন্তু টোটাল দৈর্ঘ্য বৃদ্ধির সমীকরণ পেয়ে যাব। তাহলে এখান থেকে বলতো যে আমাদের যেহেতু তারের ভর 2 কেজি, তাহলে এখানে সমপরিমাণ ইফেক্ট তৈরি করতে চাইলে 1 কেজি ভর অ্যাড করতে হবে। এখানে যদি 2 কেজি হয় তাহলে এখানে 1 কেজি ভর অ্যাড করব, প্লাস অলরেডি এই বস্তুর ভর তো 4 কেজি ছিলই, তাহলে 4 প্লাস 2/2 5 কেজি হচ্ছে। তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে? টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হবে সমান সমান 5 ইনটু 9.8, এটা হলো mg ইনটু ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইনটু y। সো খেয়াল করে দেখো, এই দুইটাও যদি যোগ করে যা রেজাল্ট আসবে, এটাও কিন্তু সেই একই রেজাল্ট আসছে। বুঝতে পেরেছো? এটাও সেই একই রেজাল্ট আসছে। দেখো বুঝেছো কিনা। ঠিক আছে, যাক, ভেরি গুড। এইবার আসো এই প্রবলেমটা দেখে ফেলি। এটাও খুব সুন্দর একটা প্রবলেম, 6 নাম্বার প্রবলেম। 6 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। একটা তারকে উলম্বভাবে সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত ঝোলালে সেটা নিজের ভারে ছিঁড়ে পড়বে না? তারের অসহ পীড়ন দেওয়া আছে 9.4 × 10⁻⁷, তারের ঘনত্বও দেওয়া আছে 12,000 কেজি পার মিটার কিউব। কি বললো এখানে, বুঝছো? যে একটা তার, বলতো তার তো একটা নিজস্ব ভর আছে। সো যত ভর তুমি এর মধ্যে, বা যত দৈর্ঘ্যের তার হবে, তত বেশি ভরটাকে কি ধরে রাখতে হবে না? যেমন ধরো উপরে তারের যে অংশটা আছে, ধরো যদি অল্প দৈর্ঘ্য হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি এই দৈর্ঘ্যটা আরো বড় হয়, তাহলে কিন্তু এই অংশটার উপরে, মানে উপরের অংশটার উপরে আগে এখানে যতটুকু চাপ পড়তো বা পীড়ন কাজ করতো, এখন কি এখানে আরো বেশি পীড়ন কাজ করবে না? আবার যদি আমি আরো দৈর্ঘ্য বৃদ্ধি করে দেই, তাহলে কি এই উপরের অংশটা আরো রিস্কি একটা জোনে পড়ে গেল না? বলতো এখানে সবচেয়ে রিস্কি জোনে কোন অংশটা আছে? পুরা খণ্ডটার মধ্যে কোন অংশটা সবচাইতে বেশি পীড়ন কাজ করবে? কোন অংশের উপরে পীড়ন সবচেয়ে বেশি কাজ করবে? উপরের অংশের উপরে কিন্তু পীড়নটা সবচেয়ে বেশি কাজ করবে, বা বিকৃতি এটার কিন্তু সবচাইতে বেশি হবে, কারণ এই অংশটাকে কিন্তু নিচের সমস্ত লোডটাকে ক্যারি করতে হচ্ছে। তাহলে ভাইয়া আমি যত দৈর্ঘ্য বাড়াতে থাকবো, তত বেশি ভর কিন্তু এই অংশটাকে বহন করতে হবে। আলটিমেটলি সবাইকেই বহন করতে হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে কাকে? এই অংশটাকে কিন্তু সবচাইতে বেশি বহন করতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বের করব যে অসহ পীড়ন যেহেতু দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম কতটুকু বল এই অংশটা সহ্য করতে পারবে। তাহলে আমরা ম্যাক্সিমাম বল সমান সমান কি লিখতে পারি? এই যে ম্যাক্স অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস ইনটু হচ্ছে এরিয়া, তাই না? এখন বলো তো, এই যে এফ ম্যাক্স, এই এফ ম্যাক্স আসলে কে দিবে? আমরা এই উপরের অংশটার কথা যদি চিন্তা করি, এর উপরে এফটা কে প্রয়োগ করছে? সমগ্র তারের ভরটাই এর উপরে এফ প্রয়োগ করছে না? তাহলে সমগ্র তারের ভর মনে করলাম ক্যাপিটাল এম ইনটু জি সমান সমান পি ব্রেকিং, বা যেটা ছিল সেটা, সমান সমান যেটা ছিল সেটা, এই যে সমান সমান যেটা ছিল সেটা। তাহলে এম সমান আবার কি লেখা যায়? এম সমান লেখা যায় রো ইনটু ভি ইনটু জি সমান সমান এটা। আবার দেখো ভি কে আমরা কি লিখতে পারি? এ ইনটু এল ম্যাক্স ইনটু জি সমান সমান এটা। দেখো যেহেতু আমরা এফ ম্যাক্স বের করছি, তাহলে এখানে কিন্তু আসলে এম ম্যাক্স আসা উচিত। রো তো কনস্ট্যান্ট, তাহলে এখানে ভি ম্যাক্স আনা উচিত। যদি আমি এফ ম্যাক্স পেতে চাই, এখানে সর্বোচ্চ বল ক্যারি করতে চাই, তাহলে আমার সর্বোচ্চ ভর কতটুকু নিতে পারবো সেটা দেখতে হবে। সর্বোচ্চ ভর ডিপেন্ড করছে সর্বোচ্চ কত আয়তন নিতে পারে তার উপরে। সর্বোচ্চ আয়তন ডিপেন্ড করতেছে, দেখো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো ফিক্সড, কিন্তু দৈর্ঘ্যটা পরিবর্তনশীল। সো যত দৈর্ঘ্য বাড়বে, তত আয়তন বাড়বে, তত ভর বাড়বে, তত কিন্তু বল বাড়বে। বুঝছো?
তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো এল ম্যাক্স এর ভ্যালু কত। সো মজার ব্যাপার হচ্ছে দেখো এখান থেকে আমাদের এরিয়া কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রশ্নে দেওয়া নাই। তাহলে এখান থেকে আসে এল ম্যাক্স সমান সমান কত? এল ম্যাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে পি ব্রেকিং। এল ম্যাক্স সমান সমান হচ্ছে পি ব্রেকিং ইনটু এরিয়া, না সরি ইনটু এরিয়া না, পি ব্রেকিং ডিভাইডেড বাই হচ্ছে রো জি, ডিভাইডেড বাই রো ইনটু জি। তাহলে অসহ পীড়ন কত দেওয়া আছে? 9.4 ইনটু 10 টু দি পাওয়ার 11। রো এর মান হচ্ছে 12,000 ইনটু 9.8। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কতটুকু দৈর্ঘ্য টাঙানো যাবে, ঝোলানো যাবে, সেটা আমরা বের করে ফেলতে পারলাম। বুঝেছো? ইয়েস, দ্যাট মিন্স আগের ম্যাথগুলার তারের ভর নগণ্য ছিল, আমরা শুধু লোডের ভরটাই হিসাব করতাম। গুড, ভেরি গুড, এই তো লিংক করতে পারতেছো, সাব্বাস। ঠিক আছে, এই লাস্ট লাইন বুঝো নাই মানে? এ কি করছি? আয়তন বের করছি। আয়তন মানে কি বলা যায় এই ছেলে? এই যে এই তারের আয়তন সমান কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু তারের দৈর্ঘ্য না? সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা ইনটু তারের দৈর্ঘ্য গুণ করলেই তো আয়তন পাওয়া যায়। এই যে ভি ম্যাক্স সমান এ ইনটু এল ম্যাক্স। বিশাল মান আসে, বিশাল মান আসাটাই স্বাভাবিক, কারণ একটা ইস্পাতের রড তুমি চিন্তা করে দেখো, যেটাকে ঝুলাই দিছি তার নিজের ভরের কারণে সেটা ছিঁড়ে গেছে, বুঝতে পারতেছো? তো তাহলে অনেক দৈর্ঘ্যই কিন্তু লাগবে, এটাই স্বাভাবিক। বিশাল মান আসবে, এটা অস্বাভাবিক কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম, একটু দেখো তো এটা। এটা খুব সুন্দর একটা প্রবলেম, 7 নাম্বার প্রবলেম। 7 নাম্বার প্রবলেম, সুন্দর একটা প্রবলেম এটা। দেখো কি বলছে, একটা সুষম তারের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, ওজন দেওয়া আছে 20 নিউটন। তারটার সাহায্যে, মানে তারের ওজন কত বলা আছে, কিন্তু তারের সাহায্যে 5 কেজি ভরের একটা বস্তুকে ঝোলানো হলো এবং সম্পূর্ণ সংস্থাটা একটা সুদৃঢ় বিন্দু থেকে আটকানো হলো। যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত হয়, তবে ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে তারটির পীড়ন নির্ণয় করো। হ্যাঁ, আগেটা তো মিটারেই আসবে। প্রশ্ন তোলা হয়েছে সবার? দেখো আমাদের বলেছে সুষম তারের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। 8 মিটার মনে করো এই যে তারের দৈর্ঘ্য, ঠিক আছে? 8 মিটার হচ্ছে তারের দৈর্ঘ্য। সো আমাদের 8 মিটার তারের দৈর্ঘ্য, যার ওজন, তারের দৈর্ঘ্য হচ্ছে বলে দিয়েছে 8 মিটার এবং তারের ওজন মানে এমজি বলে দিয়েছে হলো 20 নিউটন। এটার নিচে আমরা আবার একটা ভরকে যুক্ত করেছি, ভর হচ্ছে 5 কেজি। 5 কেজি ভর। সম্পূর্ণ সংস্থাটা সুদৃঢ় একটা বিন্দু থেকে আটকানো হলো। যদি তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 সেন্টিমিটার স্কয়ার হয়, তো আমাদের প্রস্থচ্ছেদের যেই ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। তাহলে ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে তারের পীড়ন নির্ণয় করো। তাহলে ভাইয়া এইটা হলো ঝুলন বিন্দু, এটা হলো সেই ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে, ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে, তার মানে কি এইরকম একটা পয়েন্টে আমাদেরকে পীড়ন বের করতে হবে। পীড়ন বের করতে হবে। ভাইয়া পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই না? এখন বলতো এই অংশটার উপরে কতটুকু বল কাজ করছে? এই অংশটার উপরে কতটুকু বল কাজ করছে? আমাদের তারের যে এতটুকু অংশ, এইটুকু অংশ এর উপর একটা বল দিচ্ছে এবং এই 5 কেজি ভরটাও কিন্তু একটা বল দিচ্ছে এর উপরে। তাহলে আমরা লিখতে পারি না যে হচ্ছে 5 ইন্টু 9.8, এটা তো আছেই, প্লাস আমাদের সম্পূর্ণ তারের ওজন ছিল 20 নিউটন। আমি যদি জাস্ট ঐকিক নিয়মেই করি যে আমাদের 8 মিটার তারের দৈর্ঘ্য হচ্ছে 20 নিউটন, 1 মিটার তারের ওজন কত, সরি 8 মিটার দৈর্ঘ্যের ওজন হচ্ছে 20 নিউটন, 1 মিটারের ওজন কত, 20/8। তাহলে 6 মিটার তারের ওজন কত, 20 ইন্টু 6/8। তাহলে এখানে হবে
20 ইন্টু 6 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই এরিয়া, ডিভাইডেড বাই এরিয়া, ডিভাইডেড বাই এরিয়া। তাহলে দেখো কত আসে। সো 5 ইন্টু 9.8, আচ্ছা এরিয়াটা লিখে ফেলি। এরিয়াটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর এখানে হচ্ছে 5 ইন্টু 9.8 প্লাস 20 ইন্টু 6/8, যত আসে তত। 4 সেন্টিমিটার হবে কি না, আই হাই 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 হাই, সরি 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 ছি 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 ছি, কি করলাম আমি এটা, কি করলাম। এই দেখো দেখো দেখো, টোটাল দৈর্ঘ্য কত ছিল, 8 মিটার ছিল, টোটাল দৈর্ঘ্য ছিল 8 মিটার। তো আমাদের এই নিচের দৈর্ঘ্যটুকু কত, ছি 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 ছি, নিচের দৈর্ঘ্য কত, 2 মিটার না, নিচের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে 2 মিটারের যে ওজনটা সেইটা তো না এর উপরে কাজ করছে, তাই না? 2 মিটারের যে ওজনটা সেইটা তো না এর উপরে কাজ করছে, তাই না? তাহলে এখানে 20 ইন্টু 2/8 হবে, সরি সরি সরি, ঠিক আছে, 20 ইন্টু 2/8। তাহলে এখান থেকে আসছে 20 ইন্টু 2 ডিভাইডেড বাই 8, ঠিক আছে। ঝুলন বিন্দু থেকে 6 মিটার নিচে তারের পীড়ন নির্ণয় করো, ঠিক আছে, ঠিক আছে, গুড। ওটা ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত, ঠিক আছে, ওকে। কালকে, হ্যাঁ কালকে তো অপূর্ব ভাইয়ের ক্লাস আছে তোমাদের, কালকে তো অপূর্ব ভাইয়ের ক্লাস আছেই। ওকে, তাহলে আমরা এই পার্টগুলা দেখে ফেললাম, ঠিক আছে। আমরা আজকে আর তাহলে না আগাই, আমাদের পীড়ন বিকৃতির গ্রাফ, আচ্ছা এটা একটু ছোট করে দেখে যাই। পীড়ন বিকৃতির গ্রাফ, এটা কি দেখে ফেলবা? পীড়ন বিকৃতির একটা গ্রাফ আছে, ছোট্ট একটা অংশ আছে, দেখাই ফেলি ছোট্ট করে। পীড়ন বিকৃতির গ্রাফ আছে, ওটা দেখলে আমাদের থিওরি পার্ট সব শেষ হয়ে যায়, একদম জাস্ট 5 মিনিট লাগবে শেষ করতে। দেখো, তারপরে আমরা আরেকদিন না হলে আরো কিছু ম্যাথ প্রবলেম শেষ করে ফেলবো। দেখো এটা হচ্ছে পীড়ন বিকৃতির গ্রাফ, যেটা দেখাবো এই গ্রাফটা হচ্ছে এক একটা টাইপের ম্যাটেরিয়ালের জন্য গ্রাফটা এক এক রকম হয়। হ্যাঁ, পীড়ন বিকৃতির গ্রাফ এক এক টাইপের ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম হয়। তো আমি এখানে তোমরা দেখবা ইসাক স্যারের বইয়ের গ্রাফ যেরকম, তপন স্যারের বইয়ের গ্রাফ আলাদা, নেটে সার্চ দিলে এক এক রকমের গ্রাফ পাবা, মানে কোনো গ্রাফ আরেকটা গ্রাফের সাথে মিলবে না, খুবই রেয়ারলি মিলবে। হ্যাঁ, তো কারণটা কি, কারণ এক একটা বইতে এক এক উপাদানের তারের জন্য পীড়ন বিকৃতির গ্রাফ দেখানো হয়। সো তার মানে কি, উপাদানের উপরে ভিত্তি করে পীড়ন বিকৃতির গ্রাফ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো আমরা ছোট্ট করে জাস্ট ওই গ্রাফটা একটু দেখে ফেলি, ওই গ্রাফটা একটু দেখে ফেলি। আচ্ছা একজন বলছে ভাইয়া এখানে জি দিয়ে গুণ দেন নাই, আচ্ছা এখানে কি জি দিয়ে গুণ হবে? হবে না কিন্তু, কারণ এখানে বলেই দিছে যে ওজন 20 নিউটন, অর্থাৎ বল কত, তারের ওজন যেটা সেটা এমজি আকারে কিন্তু দেওয়া আছে, 20 নিউটন আকারেই দেওয়া আছে, এই জন্য আমাদের আর জিটা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে খেয়াল করো, আমরা পীড়ন বিকৃতির গ্রাফটা দেখতে চাচ্ছিলাম। এখানে অনেক কিছু লেখা আছে, আমি একটু ছোট করে আলোচনা করি। এখান থেকে তুমি কখনোই সিকিউতে প্রশ্ন পাবা না। সিকিউতে প্রশ্ন আসবে ছোট্ট এই সাদা যে অংশটা আছে, জাস্ট এইটুকু অংশ থেকে সিকিউ প্রশ্ন আসবে, কিন্তু বাকি অংশগুলা থেকে এমসিকিউ আসলে খুব একটা আসে না, কিন্তু এটা বইতে আছে। সো বইতে যেভাবে, এটা ইসাক স্যারের বই ফলো করে লেখা, ইসাক স্যারের বই অনুযায়ী যেভাবে আছে আমি সেভাবে এখানে করে ব্যাখ্যা করছি, ঠিক আছে। সো দেখো পীড়ন বিকৃতির গ্রাফ, এখানে আমরা পীড়ন বনাম বিকৃতি, আগে এটা নিয়ে আলোচনা করি, কেন এটা পীড়ন বনাম বিকৃতি, কেন এটা বিকৃতি বনাম পীড়ন গ্রাফ হলো না। খেয়াল করো, আমরা নরমালি যেটা আমাদের প্র্যাকটিস সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু সব সময় যেটা ডিপেন্ডেন্ট, যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর রাখি, আর এই রাশির উপরে যেটা ডিপেন্ডেন্ট সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি। তো বলতো, আমরা যখন দেখছিলাম কোন একটা তারের উপরে শুরুতে একটা বাহ্যিক বল কাজ করে, একটা এক্সটার্নাল বল কাজ করে, এগুলো লেখা দরকার নেই, একটু দেখে নাও, ওই স্লাইড তো পাবাই, পরে খাতায় তুলে নিও, বা এটা পুরোপুরি ইসাক স্যারের বই কপি করে লেখা।
আমাদের কোন একটা বস্তুর উপরে আগে একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বল প্রয়োগ করলে তার কি হয়, তার একটা বিকৃতি হয়, এবং বিকৃতি হলে বস্তুটা চায় পুনরায় আগের জায়গায় ফেরত আসতে, সেই জন্য কিন্তু একটা পীড়ন তৈরি হয়। ঠিক আছে, তাহলে যে বিকৃতি আগে তারপরে কিন্তু পীড়ন, দুইটা একই সাথে ঘটে, কিন্তু আমরা কজ ইফেক্ট চিন্তা করতে গেলে আগে বিকৃতি তারপরে হচ্ছে পীড়ন, তাই তো? তাহলে দেখো বিকৃতির জন্য কিন্তু পীড়নটা আসতেছে, তো এই জন্য বিকৃতিটাকে এক্স অক্ষ বরাবর রাখছি আর ওয়াই অক্ষ বরাবর রাখছি, কাকে? পীড়নটাকে রাখছি। ফ্যান্টাস্টিক। এখন খেয়াল করো, নরমালি শুরুর দিকে আমাদের একদম একটা অঞ্চল আছে ও এ অঞ্চল। খেয়াল করো, এই ও এ যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাতে হুকের সূত্র মেনে চলে। কেন ভাই হুকের সূত্র মেনে চলে? কারণ দেখো, মেইনলি পীড়ন মানে কি? এফ বাই এ, আর বিকৃতি মানে কি? স্মল এল বাই ক্যাপিটাল এল। সো এখানে সূত্র ছিল না, এই যে এইটা মেইন সূত্র ছিল। সো এইটাকে আমরা তো বসাইছি ভাইয়া ওয়াই অক্ষ বরাবর, এইটাকে তো আমরা বসাইছি ভাইয়া এক্স অক্ষ বরাবর। তাহলে এই যে কনস্ট্যান্টটা, সেটা কি আমাদের এম না? তার মানে একটা মূলবিন্দুগামী সরলরেখা হওয়ার কথা। সো এটা তো মূলবিন্দুগামী সরলরেখা আজীবন এরকম করেই হওয়ার কথা, কিন্তু না। তারটা যখন তুমি দৈর্ঘ্যে বৃদ্ধি করো, তখন কি আজীবন একইভাবে সেটা বৃদ্ধি পেতেই থাকে পেতেই থাকে? না, একটা সময় তো ছিঁড়ে যাবে, বা একটা সময় একইভাবে বৃদ্ধি পাবে না। সো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু এটা দেখা যায় এই হুকের সূত্র মেনে চলে, তারপরে আর হুকের সূত্র মেনে চলে না। তো ও এ যে রিজিয়নটা দেখানো হয়েছে, এই ও এ রিজিয়নটা কিন্তু দেখো সরল রেখা, ও এ যে রিজিয়নটা, সেই রিজিয়নটা হচ্ছে সরল রৈখিক, এইটুকু জায়গায় হুকের সূত্র মেনে চলে। এই এ পর্যন্ত অঞ্চলটাকে আমরা বলি আনুপাতিক সীমা বা প্রপোর্শনাল লিমিট, এটা গুরুত্বপূর্ণ। এটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এবং বেশিরভাগ ম্যাথ প্রবলেম বা সিকিউ প্রবলেম যদি গ্রাফ থেকে দেয়, তাহলে এইটুকু অংশ নিয়েই কিন্তু ম্যাথ প্রবলেম থাকবে, বাকি যা আছে হিজিবিজি, এগুলা থেকে কোনো প্রশ্ন ম্যাথ প্রবলেম পাবা না। তবু আমরা একটু ছোট করে এই অংশগুলো আলোচনা করে যাই, চলো। এ থেকে যে বি এর অংশটা আছে, এ থেকে যে বি এর অংশটা আছে, এই বিটা বলতে কি বোঝাচ্ছে? কি ব্যাপার ভাই? হাই হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, হাই হাই, হ্যাং হয়ে গেছে। ও না না, ঠিক আছে ঠিক আছে, আবার ঠিক আছে, ওকে। তো এবার দেখো এ বি যে অংশটা আছে, সেই অংশটা কি? এইটুকু অংশে হুকের সূত্র মানে না। বি যেই পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট কি ছিল মনে আছে? এই যে যতটুকু পর্যন্ত বৃদ্ধি করার পরে ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় ফেরত আসে, সেটাকে কিন্তু আমরা বলছিলাম ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। তো আমাদের এই যে বি পর্যন্ত, এ পর্যন্ত কিন্তু সমানুপাতিক ভাবে বৃদ্ধি পাইছে, ছেড়ে দিলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। বি পর্যন্ত কিন্তু ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে, কিন্তু এ থেকে বি পর্যন্ত এইটুকু কিন্তু হুকের সূত্র মানে নাই। দেখো এটা একটু বাঁকা, এটা একটু বাঁকা, এটা সরল রৈখিক না। কিন্তু যদি তুমি একটা তারকে এই বিকৃতি পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করো, তাহলেও কিন্তু ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় ফেরত আসবে। দেখো হুকের সূত্র মানে না, ক্লিয়ার? বিটাকে আমরা বলছি ইলাস্টিক লিমিট, এইটাকে আমরা বলছি ইলাস্টিক লিমিট, এটাকে বলছিলাম কি প্রপোর্শনাল লিমিট বা আনুপাতিক সীমা, এটাকে বলছি আমরা ইলাস্টিক লিমিট। এবং পীড়ন বাই বিকৃতি এর মান কম। তুমি খেয়াল করো এইখানে যে ঢালটা, ভাইয়া পীড়ন বাই বিকৃতি মানে কি? ঢালটা না? সো এই প্রত্যেকটা পয়েন্টে ঢাল তো একই রকম, কিন্তু এখানে গিয়ে দেখো ঢালটা কিন্তু একটু কমে গেছে, ঢালটা একটু কমে গেছে। অর্থাৎ এখানে বিকৃতি যেটা, সেটা একটু বেশি হচ্ছে, কিন্তু বিকৃতির কারণে পীড়নটা কিন্তু অত বেশি হচ্ছে না। এই জায়গাটাতে দেখা যায় অণুগুলা কিন্তু আগের মতন বাধা দিতে পারে না, তাদের পীড়নটা কিন্তু কমে যায়। বিকৃতি বেশি হয় কিন্তু পীড়নটা কমে যায়, এই জন্য পীড়ন বাই বিকৃতির মান কম, এটা কমে যায়। বিকৃতি সেম বিকৃতির জন্য পীড়নটা কমে যায়, এই জন্য এটা একটু কার্ভ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো বিসি যে অঞ্চলটা আছে সেটা। বিসি অঞ্চলে দেখো এটা স্থিতিস্থাপক ধর্ম আস্তে আস্তে হারাতে থাকে এবং প্লাস্টিক ধর্ম লাভ করে। বলতো প্লাস্টিক ধর্ম বলতে কোনটাকে বুঝতাম? প্লাস্টিক ধর্ম ছিল যে টান দেওয়ার পরে ছেড়ে দিলে যদি সেটা আবার আগের অবস্থায় ফেরত না আসে, তার মানে কিন্তু তার মধ্যে এখন প্লাস্টিক ধর্ম বিদ্যমান। যদি পুনরায় আগের জায়গায় ফেরত আসে তাহলে কোনো প্লাস্টিক ধর্ম নাই। কিন্তু যদি সেটা দেখা যায় টান দিয়ে ছেড়ে দিলে একটু দৈর্ঘ্য পার্মানেন্টলি বিকৃতি হয়ে গেছে, সেটা কিন্তু তার প্লাস্টিক ধর্মটাকে নির্দেশ করে। সো বি এর থেকেও যদি তুমি আরো বেশি এটাকে দৈর্ঘ্য বৃদ্ধি করো, বি থেকে সি পর্যন্ত, এখানে বলছে স্থিতিস্থাপক ধর্ম হারাতে থাকে এবং প্লাস্টিক ধর্ম লাভ করে। ছেড়ে দিলে আগের অবস্থায় আর আসে না। যদি তুমি এটাকে ছেড়ে দাও, এই অবস্থা থেকে ছেড়ে দাও, দেখা যাবে ছেড়ে দিলে এই সি অবস্থা থেকে যদি তুমি এটাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে দেখা যাবে সেটা আগের অবস্থায় ফেরত আসবে না, অর্থাৎ একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকবে। এই দেখো
এই যে এইটুকু হচ্ছে পার্মানেন্ট একটা ডিফরমেশন। তুমি যদি এটাকে সি পর্যন্ত টেনে নিয়ে ছেড়ে দাও, তাহলে ফেরত আসলে সেটা এই পথে আর ফেরত আসবে না, সেটা দেখা যাবে এই পথে ফেরত আসছে। অর্থাৎ দেখো তার কিন্তু একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকলো, পার্মানেন্ট একটা ডিফরমেশন হয়ে থাকলো, পার্মানেন্ট একটা বিকৃতি হয়ে থাকলো। এটা হচ্ছে স্থায়ী বিকৃতি বলে এটাকে, এটা হলো স্থায়ী বিকৃতি। অর্থাৎ প্লাস্টিক ধর্ম কিন্তু শো করা শুরু করছে এটা আস্তে আস্তে। ঠিক আছে, এই সি পয়েন্টের একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। দেখো ইল্ড মানে কি, কে বলতে পারবা? ইল্ডের বাংলা কি? ইল্ডের বাংলা হচ্ছে বশ্যতা স্বীকার করা, অর্থাৎ মেনে নেওয়া। তো এই যে সি যেই পয়েন্টটা আছে, এই সি পয়েন্টে যাওয়ার পরে ওই তারটা কিন্তু বশ হয়ে গেছে, মানে কি বলবো, এটা হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে সেটা বশ হয়ে গেছে, বা বাহ্যিক বলের সাথে এটা বশ্যতা স্বীকার করে নিছে। ঠিক আছে, তো এই জন্যই সি পয়েন্টটাকে আমরা বলতেছি আপার ইল্ড পয়েন্ট। এটা ইল্ড পয়েন্ট কেন? ইল্ড পয়েন্ট মানে হচ্ছে যেটা বললাম যে এটা হলো বশ্যতা স্বীকার করে নিছে, বা এটা হলো কি বলে, বাহ্যিক বলের কাছে সেটা সাবমিট করে ফেলছে নিজেকে, যে ঠিক আছে বাহ্যিক বল দেওয়া হয়েছে, সো বাহ্যিক বলের জন্য এটা, বাহ্যিক বল কি করতে চাচ্ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাচ্ছিল, এবং সেও যখন ছেড়ে দেওয়া হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে কিন্তু আছে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ইল্ড পয়েন্ট। ঠিক আছে, এবার আসো সিডি যে অংশটা আছে, সিডি যে অংশটা আছে, খেয়াল করে দেখো তো এই অংশটাতে কি ঘটছে। ওইটা পড়া বাদ দিয়ে আগে একটু এটা খেয়াল করো তো কি ঘটছে। সিডি অংশটার মধ্যে খেয়াল করো, বিকৃতি বাড়ছে কিন্তু পীড়ন কমছে, তাই না? বিকৃতি বাড়ছে কিন্তু পীড়ন কমছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই যে ইন্টারনাল যে ফোর্সটা ছিল, সেই ফোর্সটা আস্তে 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 কমছে, আস্তে আস্তে কমছে। একদম শুরুর ক্লাসে একটা গ্রাফ দেখাইছিলাম, মনে আছে? যে যখন দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বল বাড়ে, তার থেকে আরো যদি বৃদ্ধি করা হয় বল আস্তে আস্তে কমতে থাকে, আন্তঃনাবিক বল আস্তে আস্তে কমতে থাকে। তো ওই জায়গাতে কিন্তু এটা এখন চলে গেছে। সো যখন আমাদের সি থেকে ডি তে আসলো, তখন দেখো বিকৃতি বাড়ছে কিন্তু পীড়ন হ্রাস পাইছে। এই ডিটাকে আমরা বলছি লোয়ার ইল্ড পয়েন্ট, এই ডি পয়েন্টটাকে আমরা বলছি লোয়ার ইল্ড পয়েন্ট। এটা আপার ইল্ড পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। নরমালি বেশিরভাগ অনেকগুলা উপাদান আছে যাদের এ বি সি ডি চারটা বিন্দু খুবই কাছাকাছি, এগুলাকে একই বিন্দু ধরা যায়। তো ইসাক স্যারের বইতে এত ডিটেইলসে দেওয়া আছে, কিন্তু অনেকগুলা বইতে দেখবা এ আর বি টাকে আলাদা করে নাই, সি আর ডি টাকে আলাদা করে নাই। এ বি সি ডি অনেকগুলাকে দেখা যাবে, নেটে যদি সার্চ দাও দেখবা যে এ বি সি ডি চারটাই আসলে একটা পয়েন্ট, মানে এটাকে খুব বেশি পার্থক্য করা যায় না। ঠিক আছে, খুব বেশি পার্থক্য করা যায় না। ওকে, এবার আসো ডিই যেটা, সেটা কি হচ্ছে? ডি অংশের মধ্যে খেয়াল করো, এখানে হঠাৎ করে আবার বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়ন আস্তে আস্তে দেখো বৃদ্ধি পেয়ে গেল, বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়ন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল। সো এই জায়গাটাতে কি হয়, যে দেখা যায় ভিতরের যে অণুগুলো আছে তারা একটু রিস্ট্রাকচার হয়, তারা দেখা যায় নতুন একটা ফর্মে নিজেদের মধ্যে একটা ফরমেশন তৈরি করে, নতুন একটা ফরমেশন তারা তৈরি করে, এবং এটার ফলে রিস্ট্রাকচার করার ফলে দেখা যায় তারা আরো বেশি বাধা দিতে পারে ওই সময়টাতে, ওই সময়টাতে তারা আরো বেশি বাধা দিতে পারে। সো এই জায়গাটাতে কি হচ্ছে, রিফর্ম হচ্ছে, ডিফরমেশন, মানে এটা অণুগুলোর স্ট্রাকচার রিফর্ম হচ্ছে এই জায়গাটাতে। এবং ইএফ যে অঞ্চলটা আছে সেইখান থেকে আস্তে আস্তে নেকিং শুরু হয়, এই জায়গাটাতে আস্তে আস্তে নেকিং শুরু হয়। নেকিং মানে কি? নেকিং মানে কি? নেকিং মানে হচ্ছে দেখবা, নেকিং মানে হচ্ছে দেখবা যে যখন একটা তারকে তুমি টান দাও, টানতে টানতে একটা সময় দেখা যায় এটার একটা জায়গায় এরকম চিকন হয়ে যায়, এই জায়গাগুলো এরকম চিকন হয়ে যায়, চিকন হয়ে যায়। সো এই চিকন হয়ে যাওয়াটাকে আমরা বলছি নেকিং হওয়া। সো এইখানেও যেটা দেখা যায় যে আমাদের এই নেকিং হতে 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 একটা সময় কিন্তু এটা ঠাস করে ছিঁড়ে যায়, এবং এফ যেটা আছে সেটাকে আমরা বলছি অসহপীড়ন বা ব্রেকিং স্ট্রেস। যে জায়গাতে এটা ছিঁড়ে গেল সেটাকে আমরা বলছি ব্রেকিং স্ট্রেস। ঠিক আছে, ঠিক আছে। সো আমাদের মূলত ভাইয়া যেটা লাগবে, না এটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে স্লাইড না, এটা হচ্ছে ঝালাইয়ের জন্য রেডি করছিলাম। সো এটার ওয়ান শট ক্লাস দ্রুতই পেয়ে যাবে ইনশাল্লাহ, সো আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত। সো আমরা এখানে এফ ব্রেকিং স্ট্রেস যেটা, ব্রেকিং স্ট্রেস যেটা সেটা তো বুঝলাম যে এখানে এটা হলো আমাদের এই অসহপীড়ন যেটা সেটাকে নির্দেশ করছে। সো ভাইয়া মূলত কিন্তু আমাদের এই পার্টটাই আসলে লাগবে, ওই যে পার্টটা এটাই আসলে লাগবে। এখন চলো একটু দেখে নেই যে আমাদের বিভিন্ন টাইপের উপাদানের জন্য দেখো এই যে গ্রাফটা, সেই গ্রাফটা বিভিন্ন রকম। যেমন প্লাস্টিকের জন্য এরকম এ বি সি ডি আলাদা কিছু নাই, প্লাস্টিকের জন্য খুব অল্প একটা অংশে, খুবই অল্প একটা অংশ জুড়ে এটার আনুপাতিক সীমা, খুবই অল্প একটা অংশে এটার আনুপাতিক সীমা। দেখো ডাকটাইল ম্যাটেরিয়াল যেগুলো, যেমন ইস্পাত,
এটার দেখো আমাদের কিন্তু অনেক বড় একটা আনুপাতিক সীমা আছে, এখানে দেখো আলাদা করা যায় না, যে এটুকু সরলরৈখিক, আবার এটুকু কিন্তু কেমন একটু কার্ভ হয়ে গেছে। তারপর ব্রিটল ম্যাটেরিয়াল, দেখো এটার আনুপাতিক সীমা অনেক বড়, কিন্তু এটা পটাশ করে ভেঙে যায়, এটা পটাশ করে ভেঙে যায়। ব্রিটল ম্যাটেরিয়াল কোনগুলো? এগুলো হচ্ছে কাঁচ, কাঁচ টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্রিটল বলছি আমরা। সো এই হচ্ছে আমাদের স্ট্রেস ভার্সেস স্ট্রেইন কার্ভ। সো এখান থেকে আমাদের নরমালি দেখবা যে টাইপের প্রশ্ন আসে এমসিকিউতে, এমসিকিউতে প্রশ্ন আসে এইরকম ভাইয়া, যে এইদিকে হচ্ছে পীড়ন, এটা আমি তোমাদের একদম ওই যে পীড়ন বিকৃতি পড়ানোর সময়, গুণাঙ্ক পড়ানোর সময় দেখাইছিলাম। পীড়ন বিকৃতির গ্রাফের মধ্যে মনে করো দুইটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে বি ম্যাটেরিয়াল। সো আমাদেরকে যদি বলে যে কোনটার স্থিতিস্থাপকতা বেশি, কোনটার স্থিতিস্থাপকতা বেশি, তাহলে কি করবা? কোনটার স্থিতিস্থাপকতা বেশি? ধরো আবার উল্টা যদি থাকে, একদিকে বিকৃতি একদিকে পীড়ন, এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, তাহলে বলো তো কোনটার স্থিতিস্থাপকতা বেশি? এই গ্রাফের মধ্যে কোনটার স্থিতিস্থাপকতা বেশি বলো, এ নাকি বি? হ্যাঁ, এটা কিন্তু এ, ওয়াই এ যেটা, এটা কিন্তু বড়, ওয়াই বি হচ্ছে ছোট। কারণ আমরা যেটা জানি পীড়ন হচ্ছে এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। সো আমাদের স্মল ওয়াই যেটা, এটা ঢাল নির্দেশ করছে। সো যার ঢাল বড় সেটার ওয়াই বড়, তাহলে এখানে ঢাল যেহেতু এটার বড় তাই এটার ওয়াই বড়। আবার এইটা অনুযায়ী তুমি যদি দেখো যে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা সমান সমান হচ্ছে 1 বাই ওয়াই ইন্টু এফ বাই এ, তাই না? সো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এটা তাহলে ঢাল। তাহলে এই ক্ষেত্রে ঢাল যেটার কম সেটার কিন্তু ওয়াই বেশি। সো এটা ঢাল কম কার? বি এর ঢাল কম, এই জন্য এটার কিন্তু ওয়াইটা বড় হবে। বুঝতে পারছো? তো এই জন্য খেয়াল রেখো, এটা বিকৃতি ভার্সেস পীড়ন গ্রাফে দেওয়া আছে না পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফে দেওয়া আছে, এই প্রশ্নগুলাই নরমালি পাওয়া। ঠিক আছে, ডান। তাহলে আমাদের আর একটা ক্লাস হলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে আমাদের আজকে এই চ্যাপ্টারের মানে স্থিতিস্থাপকতা অংশের যে থিওরিগুলো ছিল, সেই থিওরিগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। সো আরেকটা ক্লাস লাগবে, সেইখানে আমরা কি করব, আরেকটা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা কিছু ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করব ভাইয়া। ঠিক আছে, ওকে, শেষ করি তাহলে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, বুশরা তারের সমবায়টা দেখাবো, তারের সমবায়টা হচ্ছে আমাদের ওই এক্সট্রা ক্লাসের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, ঈদের আগে চেষ্টা করছি আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।